তো এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে যখন ওপেন করবেন এরকম দেখা যাবে। তো আমরা সবার নিচে দেখতে পাবো যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। সেখান থেকে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। এখানে ক্লিক করলে এই পাশে যতগুলো নেটওয়ার্কিং ডিভাইস রয়েছে সবগুলো শো করবে। দেখেন এখানে অনেকগুলো মডেলের রাউটার রয়েছে। আর দ্বিতীয় যে অপশনটা রয়েছে অ্যান্ড ডিভাইস। অ্যান্ড ডিভাইস বলতে বোঝায় যেটা নেটওয়ার্কের সর্বশেষ যে ডিভাইস, দ্যাট মিনস কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, এই ডিভাইসগুলোকে অ্যান্ড ডিভাইস বলা হয়। সো আমরা এই অপশনটা সিলেক্ট করার পরে এখান থেকে কিছু অ্যান্ড ডিভাইস নিব, যেমন কম্পিউটার। এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের ওয়ার্কিং এরিয়াতে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই কম্পিউটারে চলে আসছে। এ পাশে একটা ল্যাপটপ নিব, আবার ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এরপরে আমরা আরেকটা সার্ভার নেই, একটা সার্ভার নিলাম, এখানে ক্লিক করলাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা নেটওয়ার্কিং বেসিক বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। সো এই যে কম্পিউটারটা, যদি কম্পিউটারটা ওপেন করি, ওপেন করলে ফিজিক্যালে যাওয়ার পরে দেখেন যদি বড় করি, এটাকে জুম ইন করলে নিচের দিকে দেখেন এই যে এখানে একটা ল্যান কার্ডের RJ45 যে পোর্ট দেখতে পাচ্ছি। এই পোর্টের মাধ্যমেই মূলত আমরা আমাদের এই ডিভাইসগুলোকে নেটওয়ার্কের সাথে যুক্ত করব। সো এখানে আমি 3টে ডিভাইস নিয়েছি, আর এখানে আমি শুধুমাত্র একটা ল্যান কার্ড দেখতে পাচ্ছি, তাই না? RJ45 পোর্ট হচ্ছে মাত্র একটা। কিন্তু যদি আমি চিন্তা করি আমার অফিসে নেটওয়ার্কিং করব, সেখানে তো আমার এই 2টা কম্পিউটার থাকবে না, আমার কম্পিউটার অনেকগুলো থাকবে। সো যদি আমরা একটা কেবল নিয়ে, আমি পেন্সিলটা নিয়ে নিই, আমি একদম প্রথম থেকে যাচ্ছি কারণ আমাদের অনেকে আছে নন সিএসসির জন্য। আমাকে একদম মানে প্রথম থেকে কথাগুলো বলতে হচ্ছে। আর যারা অ্যাডভান্স আছেন কাইন্ডলি একটু বিবেচনা করবেন। আমরা একদম প্রথম থেকে কথা বলবো, কিন্তু আগামীতে আমরা অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একদম অ্যাডভান্স বিষয়গুলো স্টেপ বাই স্টেপ। এই জন্য আপনাদের যারা সিএসসির আছেন ওনাদের কাছে বিষয়টা সহজ, মানে খুবই সিম্পল মনে হবে, কিন্তু যারা আছে নন সিএসসি ওনাদের জন্য অনেক টাফ হয়ে যায় যদি আমি অনেকগুলো স্কিপ করে যাই। সেক্ষেত্রে স্কিপ করে করে দেওয়ার সুযোগ নাই আমার। এই জন্য আপনারা একটু দয়া করে এগুলো বিবেচনা রাখবেন আর কি, যেহেতু সবাই শিখতে আসছে, আমরা আসলে সবাইকে সুযোগ দিব আর কি শেখার জন্য। তো ধরেন যে কথা বলছিলাম, যে এখানে আমাদের পয়েন্ট আছে একটা, পোর্ট আছে একটা, যদি এই পোর্টটা একটা ক্যাবেল দিয়ে লাগিয়ে দেই তাহলে কিন্তু 2টা ডিভাইসকে আমি কানেক্ট করতে পারলাম, তাই না? এখন যদি এরকম হয় যে আমার পাশে আরেকটা ডিভাইস কানেক্ট করতে হবে, সেক্ষেত্রে কি পারবো? পারবো না। হ্যাঁ, হয়তো বা আমি আরেকটা ল্যান্ড কার্ড লাগিয়ে নিতে পারি, আরেকটা ল্যান্ড কার্ড কার্ড লাগিয়ে হয়তো বা আমি 2টা কম্পিউটার কানেক্ট করতে পারলাম, কিন্তু আমি কিন্তু 10টা কম্পিউটারকে আসলে যুক্ত করতে পারবো না। যদি নেটওয়ার্কের মধ্যে একাধিক কম্পিউটারকে যদি কানেক্ট করতে চাই তাহলে অবশ্যই একটা কানেক্টিং ডিভাইস প্রয়োজন, সেটার নাম হচ্ছে সুইচ। গত পর্বে আমরা সুইচ নিয়ে কথা বলেছি, আজকেও কথা বলবো। সো সুইচ নেওয়ার জন্য আমরা এই যে এখানে অপশন আছে, এটা কি অ্যান্ড ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস আছে, এই দেখেন নেটওয়ার্ক ডিভাইসের দ্বিতীয় অপশন যেটা, এই দেখেন 2 নম্বর পজিশনে আছে সুইচ। এখানে ক্লিক করলে আমাদের সুইচ অপশন গুলো আসবে। তো এখানে অনেকগুলো মডেলের সুইচ রয়েছে। আমরা প্রথম যে সুইচ 2960 সিরিজ একটা সুইচ ক্লিক করলাম, ক্লিক করে এখানে ছেড়ে দিলাম। এখন এই যদি সুইচটাকে আমরা ওপেন করি, দেখার চেষ্টা করি সুইচটা দেখতে কেমন, দেখেন আমার যে সুইচের যে পোর্ট গুলো, এই পোর্ট গুলো হচ্ছে ফার্স্ট ইথারনেট, আর এই পাশে যে 2টা আছে এটা মনে হয় গিগাবিট ইথারনেট ওদের সম্ভব। সো আমরা কি করব, আমাদের এখান থেকে একটা কেবল নিব, যে কানেকশনে গেলাম, কোথায় গেলাম, কানেকশনে। কানেকশনে যাওয়ার উদ্দেশ্য কি? কানেকশনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা কেবল কানেক্ট করব। আমরা তো ফিজিক্যাল ডিভাইসে একটা কেবল নিয়ে লাগিয়ে দেব, এখানে তো আসলে ওই সুযোগ নাই। এখানে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা ক্লিক করে একটা কেবল নিতে হবে। আমি কোন কেবল নিচ্ছি? ক্রস ওভার যে কেবল সেটা নিচ্ছি। এটা স্যার নেওয়ার- একটু ডিস্টার্ব করি স্যার, যে পোর্টটা আবার রিপ্লাই করলে ভালো হতো, পোর্টের বিষয়টা আর কি, আচ্ছা যে আচ্ছা কোনটা আচ্ছা, ফার্স্ট আমি ইন্টারনেট আমি কোনটা দেখাচ্ছি। গিগাবাইট ইন্টারনেট। আচ্ছা দেখাচ্ছি, আমি কোনো সমস্যা নেই। দেখেন আমি কি করলাম, এই যে আমার যে সুইচ, এখানে জাস্ট একটা ক্লিক করলাম,
ক্লিক করার পর এটাকে বড় করে দিচ্ছি আমি, হ্যাঁ, আমার দেখার জন্য। এরপরে জুম ইন ক্লিক করলাম। জুম ইন করার পরে দেখেন এখানে অনেকগুলো পোর্ট দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 12টা পোর্ট, এই পাশে 12টা পোর্ট, আর এই পাশে আছে আরো 2টা পোর্ট, আর এখানে একটা পোর্ট আছে। এটাকে বলা হয় কনসোল পোর্ট, এটাকে অনেকে ম্যানেজমেন্ট পোর্টও বলা হয়। মূলত আমরা এই পোর্টটা ব্যবহার করে আমাদের যে ডিভাইস গুলো আছে সেগুলোকে কনফিগার করব। মানে প্রথমে কনফিগার করার জন্য মূলত আমরা কনসোল পোর্টটা ইউজ করব। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার কেবল আর কি, হ্যাঁ, এখানে একটা পাওয়ার কেবল আছে। তো তো আমরা মূলত কি করব, এই পোর্টে একটা ক্যাবেল লাগিয়ে দেবো আমাদের কম্পিউটারের সাথে। এই পোর্ট থেকে, এখান থেকে এই পোর্টে একটা কেবল, এখানে একটা কম্পিউটার থাকবে, এখানে লাগিয়ে দেবো। ধরেন এই পোর্ট 2 নম্বরের যে পোর্ট আছে, এই পোর্টের সাথে আমাদের একটা কম্পিউটার লাগিয়ে দেবো। এই যে কেবলটা ইউজ করব, এই কেবলটা হবে আর জে 45 পোর্ট আর কি, হ্যাঁ। আর এখানে যে কেবলটা ইউজ করব, কেবলের নাম হচ্ছে হলো ইউটিপি কেবল। আমাদের কেবল নিয়ে বিস্তারিত পড়াশোনা আছে, কোন স্ট্যান্ডার্ড মেনটেন করে কেবলিং করতে হয়, কিভাবে কেবলিং করতে হয়, কেবলিং এর শর্ত কি, এগুলো আমরা বিস্তারিত জানবো। শুধুমাত্র জেনে রাখছি যে একটা নেটওয়ার্কিং হওয়ার জন্য অবশ্যই একটা ফিজিক্যাল কানেক্টিভিটি দরকার। আমি শুধু এইটা দেখাচ্ছি আর কি, হ্যাঁ। সো আমরা এখান থেকে গেলাম, কোথায় গেলাম, কানেকশনে। কানেকশন থেকে এই যে ক্রস ওভার যে কানেকশনটা আছে, এই যে এইটা আর কি, হ্যাঁ। এখান থেকে স্ট্রেট থ্রো যে কেবল আছে এটা আমরা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট আমাদের সুইচের উপরে ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখান থেকে যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্টই আমার এখানে শো করবে। জাস্ট এখানে আমরা 1 নম্বর পোর্টে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন একটা কেবল বের হয়েছে। আমি মুভ করছি, কেবলটা নড়ছে। নিয়ে আমি আমার যে কম্পিউটার যেটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের এই কম্পিউটারে কি কি পোর্ট আছে সবগুলো দেখাবে। সো যেহেতু এটা নেটওয়ার্কিং পোর্ট, এই জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে ফাস্ট ইথারনেট একটা পোর্ট আছে, 0 পোর্ট। তো এই পোর্টের উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দুইটা ডিভাইস ফিজিক্যালি কানেক্টেড হয়ে গেল। আমরা আবার এখানে ক্লিক করব। আমরা যদি আরেকটা কম্পিউটার কানেক্ট করব, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করে আবার এখান থেকে 2 নম্বর পোর্ট সিলেক্ট করলাম, করে নিয়ে আবার এখানে ক্লিক করলাম। আমি আবার চলে যাচ্ছি। একবারে ক্লিক করলেও হয়, যেহেতু অনেক ফ্রেশার আছে পারবে না, এই জন্য আমি আস্তে আস্তে আগাচ্ছি আর কি। তো এখন 3 নম্বর যে পোর্টটা আছে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কি হলো, আমার এই ডিভাইস গুলো ফিজিক্যালি কানেক্টেড হলো। তার মানে এই ডিভাইস গুলোকে আমরা ফিজিক্যালি কানেক্ট করতে পেরেছি। আমি গতদিন বলেছিলাম যে নেটওয়ার্কিং হওয়ার জন্য ডিভাইস গুলোকে ফিজিক্যাল কানেক্ট করলেই কিন্তু আসলে কমিউনিকেশন হবে না। নেটওয়ার্কিং হওয়ার জন্য অবশ্যই ডিভাইস গুলো একজন আরেকজনের সাথে তথ্য শেয়ার করবে, কমিউনিকেশন হবে। যদি কমিউনিকেশন হয় তখন তাকে আমরা নেটওয়ার্কিং বলবো। তো এখন যে আমি যে কাজটা করলাম, এই কাজটা কিন্তু ফিজিক্যাল কানেক্টিভিটি করলাম। এটা কিন্তু আসলে ও আসল যে নেটওয়ার্ক সেটা কিন্তু আমার এখানে হয়নি, তাই না? সো একে আমাকে লজিক্যালি কানেক্টিভিটি করতে হবে, এই জন্য আমাকে আইপি অ্যাড্রেস দিতে হবে। আমি আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করাই নেই। আমরা আগামী দিনে কেবলিং কিছু শিখবো, তারপরে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করব। সো এখন এই ডিভাইসকে কানেক্ট করলাম। এরপরে আমরা কি করব, এখান থেকে একটা রাউটার নিব। তার মানে এটা যেটা বুঝলাম যে সুইচ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক দৃষ্টিতে যে অ্যাজ এ কানেক্টিং ডিভাইস হিসেবে কাজ করছে। সহজ কথা বলতে এখন এই মুহূর্তে শুধুমাত্র কানেক্টিং ডিভাইস হিসেবে সুইচটা কাজ করছে। কিন্তু সুইচ লেভেলে আমাদের অনেক পড়াশোনা আছে, আমরা স্টেপ বাই স্টেপ জানবো। শুধু এইটুকু এখন জানলাম, এই যদি আমরা সুইচটা ইউজ করি তাহলে আমরা অনেকগুলো ডিভাইসকে আমরা কানেক্ট করতে পারবো অ্যাজ এ কানেক্টিং ডিভাইস হিসেবে। সো সুইচের ব্যবহার করার উদ্দেশ্য বেসিকটা জানলাম, এবং কম্পিউটার ব্যবহার করার উদ্দেশ্য জানলাম যে কম্পিউটার থেকে আমরা কমিউনিকেশন করব। তাহলে কম্পিউটার কেন ব্যবহার করা হয়, সুইচ কেন ব্যবহার করা হয়, এগুলোর বেসিক বিষয়গুলো আমরা বুঝলাম আর কি। এখন নেটওয়ার্কিং ডিভাইসে প্রথম যে অপশনটা আছে দেখেন, রাউটার। আমরা মূলত আজকে রাউটার নিয়ে পড়াশোনা করব। রাউটারের বেসিক কনফিগারেশনটা করব, আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা যখন করব তখন পুরো নেটওয়ার্ক দেখাতে পারবো। তো এখান থেকে আমি একটা রাউটার নিচ্ছি আর কি। তো এখান থেকে আমি 2911 সিরিজ যেটা রাউটার, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ছেড়ে দিলাম।
রাউটারটা আসলো, আসার পরে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে রাউটারটা দেখতে কি কি রকম দেখেন ফিজিক্যালি এইরকম। আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাউটারটা যদি জুম ইন করি, এখানে অক্সিলারি একটা পোর্ট দেখতে পাচ্ছি, কনসোল পোর্ট দেখতে পাচ্ছি, আর এখানে দুইটা পোর্ট দেখতে পাচ্ছি। কি পোর্ট? এটা হচ্ছে হলো RJ45 পোর্ট, এটা হচ্ছে RJ45 পোর্ট। আর এখানে 1 2 3 4, এখানে এই মডেলের রাউটারে আমরা 4টা স্লট দেখতে পাচ্ছি। প্রতিটি স্লটে আমরা একটা সার্কিট লাগিয়ে আমরা নেটওয়ার্কিং ডিভাইস গুলোকে কানেক্ট করতে পারবো। তার মানে এখানে দেখেন নেটওয়ার্কিং পোর্ট আছে 1 2 3, তিনটা, আর কিন্তু নেটওয়ার্কিং পোর্ট নাই। সো আমরা এই পোর্ট, এখানে যে কার্ড গুলো আছে এই কার্ড গুলোতে আমরা বিভিন্ন সময় আমরা এখানে কার্ড ব্যবহার করে অনেকগুলো নেটওয়ার্কিং পোর্ট বের করে নেটওয়ার্কিং করব। এখন প্রশ্ন হলো যে গত পর্বে আমরা বলেছিলাম যে রাউটার কেন ইউজ করা হয়, রাউটার ব্যবহার করার উদ্দেশ্য কি। রাউটার ব্যবহার করার উদ্দেশ্য যখন আমরা স্লাইড করেছিলাম, স্লাইডে আমরা জেনেছিলাম যে রাউটার তখনই ইউজ করা হবে যখন আপনার নেটওয়ার্ক থেকে ট্রাফিক অন্য নেটওয়ার্কে যুক্ত করার জন্য। আমরা যখন স্লাইড করেছিলাম, দেখেন এটুকু বোঝেন কিনা, দেখেন রাউটার এমন একটা ডিভাইস যেটি কি করে ফরওয়ার্ড প্যাকেটটা ফরওয়ার্ড করে অন্য নেটওয়ার্কের জন্য, হ্যাঁ। আর রাউটার আমরা তখন ইউজ করব যখন লিস্ট আমাদের দুইটা ল্যান বা দুইটা নেটওয়ার্কে যুক্ত করার জন্য মূলত আমরা রাউটার ইউজ করব। সো এখান থেকে দেখেন, এখান থেকে আমি একটা কেবল লাগিয়ে দিলাম, এখানে আরেকটা রাউটার আছে, এখানে আরেকটা রাউটার আছে, হ্যাঁ। আমরা এভাবে কেবল যুক্ত করলাম। এখন আপনার এই পিসিটা যেতে চায় ফেসবুকে, ধরে নিচ্ছি এটা ফেসবুক। তো এখন এই যে ডিভাইসটা আছে, এই ডিভাইস যদি সে ফেসবুকে যেতে চায়, সে কি করবে, তার এখান থেকে প্যাকেটটা বের হয়ে সে রাউটারের কাছে আসবে। রাউটারটা কি করবে, রাউটারটা হচ্ছে তার নিচে যে নেটওয়ার্কটা থাকবে, নেটওয়ার্কে গেটওয়ে হিসেবে ইউজ করবে। তার মানে আপনার এই রাউটারের কাজ হচ্ছে, সরি, আপনার এই কম্পিউটার শুধুমাত্র এই রাউটারকে বলবে যে আমি দিতে চাই ফেসবুকে, শুধু এই বলাটাই এর কাজ। বাট কোন দিকে পাঠাতে হবে, কি করতে হবে, এই সকল রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার রাউটারে। রাউটারটা আপনার এই প্যাকেটটাকে বলবে যে আমার ফেসবুকে যাওয়ার জন্য এই পথে ডাটা পাঠাবো না এই পথে পাঠাবো। ধরেন এখানে আমার তিনটা, আমাদের রাউটার অলরেডি তিনটা ইন্টারফেস আছে, তো এখানে একটা রাউটারের সাথে যুক্ত করলাম, এই পাশে আরেকটার সাথে যুক্ত করলাম। তো ফেসবুকে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা হতে পারে, তো এরকম এরকম ভাবে অসংখ্য রাস্তা হতে পারে আর কি। সো রাউটার ডিসিশন নিবে যে কোন পথে এই প্যাকেটটা এই কোন পথে পাঠালে ফেসবুকে সহজে যাওয়া যাবে। তার মানে সে বেস্ট পাথটাকে সে আমাদের এখানে দেখিয়ে দিবে। আর রাউটারের যে প্রতিটি ইন্টারফেসে ভিন্ন ধরনের নেটওয়ার্ক থাকবে। এখানে একটা নেটওয়ার্ক থাকবে, এখানে একটা নেটওয়ার্ক থাকবে, এখানে একটা। আমাদের তিনটি ইন্টারফেস আছে না, আমরা তিনটি ইন্টারফেসে আমরা তিন ধরনের নেটওয়ার্ককে রাখতে পারবো, অর্থাৎ তিনটি নেটওয়ার্কের সাথে আমাদের আমাদের রাউটারকে যুক্ত করতে পারবো। সো এটা অনেক ডিটেলস, এটার উপরে মূলত যে কথাটা বললাম যে তিনটা কথা, এই তিনটা কথার উপরে আসলে আমাদের ক্লাসে 70% ক্লাস চলে যাবে আগামীতে। শুধুমাত্র এখন কনসেপচুয়াল বিষয়গুলোকে আপনাদের ক্লিয়ার করছি। যদি কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে আগামীতে আমরা কাজ করতে পারবো না, এই জন্য আমি বারবার রিপিট করছি আর কি। সিসিএন এর ক্লাসটা খুবই সহজ, যদি মনোযোগ সহকারে বোঝেন তাহলে আশা করি অনেক কিছুই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি কোথাও না বোঝেন আমাকে অবশ্যই বলবেন। সো আমরা এই এই রাউটারটাকে ওপেন করলাম। রাউটারটা ওপেন করার পরে আমাদের রাউটারের কি রকম ইন্টারফেস আছে এটা আমরা দেখলাম আর কি। দেখতে পাচ্ছি এটা কনসোল পোর্ট আছে, এই যে কনসোল পোর্ট, হ্যাঁ, এই যে কনসোল পোর্ট আছে, কনসোল পোর্ট দিয়ে আমাদের রাউটারে প্রথমে ঢুকতে হবে। একটা রাউটারে ঢুকতে হলে সেটা রাউটার হোক আর সুইচ হোক, স্ট্যান্ডার্ড প্রসিডিওর হচ্ছে আপনি বাজার থেকে একটা রাউটার কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসার পরে একটা কেবল, এই যে আপনার কনসোল যে পোর্ট আছে, কনসোল পোর্ট থেকে আপনার এখানে একটা কম্পিউটার আছে, কম্পিউটার লাগিয়ে দিবেন।
লাগিয়ে দিয়ে আপনি এই কম্পিউটার থেকে আপনার এই রাউটারটাকে ম্যানেজ করবেন। দ্যাট মিনস প্রি কনফিগারেশনটা আপনি এই কনসোল পোর্ট দিয়ে আপনাকে কাজ করতে হবে। তার মানে আমরা এইটুকু বুঝলাম যে রাউটার হোক বা সুইচ হোক, যে কোনো ডিভাইস বাজার থেকে কিনে নিয়ে আসার পরে আমরা কনসোল পোর্ট দিয়ে মূলত আমরা এই কাজগুলো করব আর কি। হ্যাঁ, তো আমরা আমরা ঠিক এই কাজটাই করব আর কি। হ্যাঁ, আমরা কি করব, এই পোর্ট দিয়ে আমাদের রাউটারের মধ্যে ঢোকার চেষ্টা করব। আমি সব কেটে দিচ্ছি। এখন তাহলে আমাকে কি নিতে হবে, একটা কম্পিউটার নিতে হবে। স্ট্যান্ডার্ড প্রসিডিওরের কথা বলছি। আমরা একটা কম্পিউটার নিতে পারি, একটা কম্পিউটার নিয়ে একটা ক্যাবেল আছে, এই ক্যাবেলটার নাম হচ্ছে কনসোল ক্যাবেল। এই কনসোল ক্যাবেলটা আমরা এখান থেকে এখানে লাগিয়ে দিব। আর কনসোল কেবলটা দেখতে কেমন, কিভাবে কাজ করে, এটা আমাদের একটু বুঝতে হবে। এর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইডে। এই দেখেন, একটা রাউটার বা সুইচকে কানেক্ট করার জন্য আমরা এই যে একটা কেবল দেখতে পাচ্ছি, এই কেবলটাকে বলা হয় কনসোল কেবল। এই কেবলের এই যে মাথা দেখতে পাচ্ছেন না, আপনাকে স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে জি পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে পোর্টটা না, এটা হচ্ছে একটা RJ45 পোর্ট। যে দ্যাট মিনস এই পোর্টটা আমাদের যে এই যে কনসোলে, এই যে কনসোল পোর্ট বললাম না, এই কনসোল পোর্টে লাগিয়ে দেব। তার মানে আমরা এই কেবলের মাথাটা আমরা এই কনসোল পোর্টের এখানে লাগিয়ে দেব। হ্যাঁ, লাগিয়ে দিয়ে আমরা আমাদের এই মাথাটা কম্পিউটারের সাথে লাগিয়ে দেব। কিন্তু সমস্যা হচ্ছে, বর্তমান যে কম্পিউটার গুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন যে যেটা কি বলে, 9 পিনের যে পোর্টটা, তো এই পোর্টটা এখনকার কম্পিউটারে থাকে না। তো সেক্ষেত্রে যে কাজটা করি, একটা কনভার্টার পাওয়া যায়, ইউএসবি টু সিরিয়াল কনভার্টার, এই যে কনভার্টারটা, হ্যাঁ, এই কনভার্টার দিয়ে এই কনভার্টার এখানে লাগিয়ে আমরা কম্পিউটার ইউএসবি পোর্টে লাগিয়ে দেই। যেহেতু এই 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 ইয়েটা নাই, বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না, এই জন্য আমরা এই মাথাটা কি করি, এই মাথাটা আমরা কম্পিউটার ইউএসবি পোর্টে লাগিয়ে দিই। সো এখানে আমরা কি করলাম, তাহলে এইটুকু বুঝি যে এই মাথাটা যাবে হচ্ছে আমাদের রাউটারে, আর এই মাথাটা যাবে হচ্ছে কম্পিউটারে। সরাসরি দেওয়ার সুযোগ নাই, বিধায় আমরা একটা কনভার্টার ইউজ করি, ইউএসবি টু সিরিয়াল কনভার্টার। যদি আমরা গুগল করে দেখে আসি আমাদের, যেটা আমি বেশি ইউজ করি, ডিটেক সিরিজের একটা কনভার্টার দেখাচ্ছি। আমার কি দেখা যায়, ব্রাউজার দেখা যায়? জি স্যার। জি 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 স্যার। দেখা যাচ্ছে স্যার। ইউএসবি টু সিরিয়াল কনভার্টার, হ্যাঁ, এই কনভার্টারটা, এটা ডিটেকটা ভালো। ইউএসবি টু সিরিয়াল কনভার্টার মডেল হচ্ছে ডিটেক্ট, আমি ইউজ করি। আমি এটা ইউজ করি, মানে অনেক ভালো আর কি। এই কনভার্টারটা ইউজ করি মূলত। হ্যাঁ, এই কনভার্টারে এই পোর্টটা যাবে হচ্ছে আমাদের কম্পিউটারে ইউএসবি পোর্টে, আর আর এটা যাবে হচ্ছে কনসোল পোর্টের মধ্যে লেগে যাবে আর কি। হ্যাঁ, এইটা লাগিয়ে আমরা আসলে কাজটা করি। এটুকু কি আমরা বুঝতে পেরেছি আসলে কি ফিজিক্যাল কি দিতে হয়? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের ইয়েতে চলে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে যাব কানেকশনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এনি কাইন্ড অফ কানেকশন দেওয়া, এনি কাইন্ড অফ কেবল ইউজ করা। কানেকশনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কেবল ইউজ করা। হ্যাঁ, সো এখান থেকে অনেক রকম কেবল আছে। এই কেবল কনসোল কেবল, প্রথম যে কেবলটা কনসোল কেবল আর কি। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে রাউটার এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের দ্বিতীয় অপশনটা হচ্ছে হলো কনসোল কেবল, তাই না? সো কনসোলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে কম্পিউটারে ক্লিক করব। ক্লিক করলে RS232 এইটা হচ্ছে মূলত আমাদের কনসোল পোর্ট। সো এটাতে আমরা আসলে ফিজিক্যালি এখনকার কম্পিউটার পাই না আমরা, সেক্ষেত্রে আমরা কনভার্টার ইউজ করি।
তো আমরা যদি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম কিসের উপর, আমাদের কম্পিউটারের উপর। ক্লিক করার পরে যদি আমরা ফিজিক্যালি যাই, কি করলাম, ডেস্কটপে গেলাম। কোথায় গেলাম? ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পরে দেখেন টার্মিনাল। টার্মিনালে ক্লিক করার পরে যেহেতু এটা সিরিয়াল একটা ক্যাবেল, সিরিয়াল ক্যাবেলের কিছু বাই ডিফল্ট কিছু ডিফল্ট কনফিগারেশন থাকে, এটা নিয়ে এত পড়াশোনা করছি না, আমরা পরে জানবো। ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখেন অলরেডি আমরা আমাদের রাউটারের মধ্যে ঢুকে গেছি। শুধু কেবলটা লাগিয়ে দিলাম। কেবলটা লাগিয়ে দেওয়ার পরে আমরা কোথায় গেলাম, আবার ক্লিক করে আমি আবার বুঝাই। আমরা চলে গেলাম ডেস্কটপে, ডেস্কটপ থেকে টার্মিনালে। টার্মিনালে এখান থেকে বাই ডিফল্ট যে পোর্টের কনফিগারেশন থেকেই যায়, ওকে করে দেব। ওকে করে দিলে পরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই রাউটারে ঢুকে গেলাম। তার মানে দেখেন কত সহজে আমরা আমাদের রাউটারের মধ্যে ঢুকে গেলাম। সো এখন এটাকে মিনিমাইজ করে দিলাম। যদি আমি আমাদের এই রাউটারের উপরে ক্লিক করি, রাউটারে ক্লিক করলে দেখেন সিএলআই, যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এটা ব্ল্যাক, এটা তো সাদা কালো। তার মানে আমাদের কাজটা সহজ করার জন্য, ল্যাবটা করার জন্য আমরা সরাসরি এই রাউটার থেকেও কনসোল ইউজ করতে পারি। এটা কিসের জন্য? অনলি ফর ল্যাবের জন্য, কিন্তু ফিজিক্যালি আসলে আমরা এটা পাবো না। বা যেহেতু আমরা ল্যাব করব, এরকম বারবার ল্যাপটপ লাগিয়ে কম্পিউটার লাগিয়ে কাজ করাটা অনেক টাফ। যখন আমরা 10-15টা রাউটার নিয়ে কাজ করব, তখন এরকম বারবার কেবল দিয়ে কাজ করাটা ঝামেলা। এই জন্য সিসকো যে কাজটা করছে, এই কনসোলটা আসলে সরাসরি এখানে দিয়ে দিছে অনলি ফর টেস্টিং এনভায়রনমেন্টের জন্য। হ্যাঁ, সো যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসছে। আসার পরে কি বলতেছে, উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, ইয়েস অর নো। এটার আসার উদ্দেশ্য কি? এটার আসার উদ্দেশ্য হচ্ছে, যদি এইরকম কখনো দেখেন যে ইয়েস আর নো চাবে ডায়ালগ, আপনার সাথে একটা ডায়ালগ দিবে, তখন বুঝবেন আপনার এই রাউটারে কোনো ধরনের কনফিগারেশন নাই, একদমই ব্ল্যাঙ্ক। যখনই ব্ল্যাঙ্ক কন্ডিশন থাকবে তখন এরকম একটা ডায়াল আপ আপনার সামনে আসবে, ডায়ালগ বক্স আসবে। সো ওরা বলতেছে যদি ইয়েস করেন তাহলে তার মতো করে কনফিগার করে দিবে। আমরা চাই না, আসলে আমরা চাই আমাদের মতো করে কনফিগার করার জন্য। এই জন্য আমি এখানে কি লিখবো, লিখবো এনাবল, না এন্টার দেবো। এবার আমরা বলবো যে নো। প্রথমে নো বলবো। নো বলবো কেন? আসলে তাদের মতো করে আমরা কনফিগার করবো না, আমরা আমাদের মতো করে কনফিগার করবো। এই জন্য নো দিলাম। নো দিলে কি বলতেছে, প্রেস এন্টার টু গেট স্টার্ট। যদি আমি এন্টার প্রেস করি সরাসরি সে অলরেডি আমার রাউটারের মধ্যে নিয়ে যাবে, এই কথা বলতেছে। যদি আমি এন্টার প্রেস করি তাহলে সরাসরি আমাকে রাউটারের মধ্যে নিয়ে যাবে। সো আমি এই এন্টারটা এখানে না করে আমি এই আমার কম্পিউটার থেকে করি, একই কথা, সেম দিন চলে চলে আসবে। দেখেন সেম কথাই আছে, আমরা এখান থেকেই করি। তাহলে আমি এন্টার দিলাম। এন্টার দিলে আমি কি দেখতে পাচ্ছি, একটু বড় করে নেই, একদম ছোট ছোট হয়ে গেছে। একটু আমি সাইজ একটু বড় করে নেই। অপশনস, প্রিফারেন্স, ফন্ট সাইজ একটু বড় করে দেই। ফন্ট সাইজ 8 হয়ে গেছে, তো একটু 12 করে দেই, একদম ছোট ছোট হয়ে যাচ্ছে। অ্যাপ্লাই, ওকে। দেখেন এখন বড় হয়েছে, তাই না? এখন আমরা বুঝতে পারবো সহজে। দেখেন আমরা যখন এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করলে এরকম লেখা আছে রাউটার এবং আসছে গেটার দেন, তাই না? এটার উদ্দেশ্য হচ্ছে যখন আপনারা কোনো নেটওয়ার্কিং ডিভাইসে এরকম একটা সাইন দেখতে পারবেন, তখন মনে করবেন যে আপনি রাউটারে ইউজার মোডে গেছেন। এখন মোড কি? মোডটা সম্পর্কে আমাদের জানতে হবে। রাউটার বেশ কয়েকটা মোডে কাজ করে। প্রথম যে মোড, এই মোডটাকে বলা হয় ইউজার মোড। আমি আপনাদের দেখাচ্ছি, আমার কাছে এটা স্লাইডের মধ্যেই আছে। দেখেন একটা ডিভাইস কনফিগারেশন করার জন্য
যখন আপনারা এরকম একটা গ্রেটার দেন পাবেন তখন বুঝবেন যে এটা হচ্ছে ইউজার মোড। এই ইউজার মোডটা হচ্ছে একদম প্রথম একটা মোড। যখন আমরা রাউটারে ঢুকবো প্রথম এই মোডটাকে আমরা বলবো ইউজার মোড। কিন্তু এই মোডে আসলে আহামরি কোনো কাজ করা যায় না। এই মোডে অল্প কিছু সামান্য কাজ করা যায়, যেরকম আমরা পিং করতে পারি, টেস্ট আউট দিতে পারি, বিভিন্ন রকম লগ মেসেজ এখানে আসে দেখতে পারি, এরকম কিছু বেসিক লেভেলের কাজ করা হয়। তো মোড বলতে এখানে বুঝতে পারেন যে একটা স্তর, একটা ধাপ, এক এক ধাপে একই রকম কাজ করা হয়। এরপরে দেখেন যখন এরকম হ্যাশ কন্ডিশনে থাকবে তখন এটাকে বলা হয় প্রিভিলেজ মোড। এই মোডটা একটা একটা শক্তিশালী একটা মোড। এই মোডে যদি কেউ ঢুকতে পারে রাউটারের, যদি আপনি এই স্তরে আসার মতো যদি সক্ষমতা আপনার থাকে, তাহলে আপনি এই মোডে এসে আপনি রাউটারে সব করতে পারবেন। আপনি রাউটার রিসেট দিতে পারেন, আপনি কনফিগারেশন ডিলিট করতে পারেন, আপনি কনফিগার করতে পারেন, তার মানে আপনি যা খুশি করতে পারেন। আমরা যখন ইয়েতে পড়াশোনা করেছি উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে, তখন একটা ইউজার ছিল অ্যাডমিন ইউজার। ওই অ্যাডমিন ইউজার কিন্তু সে সকল কিছু করতে পারে। একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যে কোনো রকম কনফিগার রিমুভ করা, কনফিগার করা, একদম ফুল প্রিভিলেজ পায় হচ্ছে আমাদের অ্যাডমিন ইউজার। আর আমরা লিনাক্সে কাজ করেছি আমাদের রুট ইউজার। যদি রুট প্রিভিলেজ কেউ নিতে পারে, যদি রুট ইউজার নিতে পারে, তখন কিন্তু সে সব করতে পারে। সো যখন আপনারা প্রিভিলেজ মোডে যাবেন একটা রাউটারে বা সুইচে, তখন বুঝবেন যে আপনি সুপার ক্ষমতা নিয়ে আপনি রাউটারের মধ্যে আসছেন। তো এই মোডে এসে আপনি সবই করতে পারবেন। সো তার মানে আমাদের এখানে এই মোডে আসার জন্য অবশ্যই এক ধরনের মানে কি বলে, এক ধরনের অথেন্টিকেশন রাখা দরকার। যদি কেউ বিনা কারণে যদি আমার রাউটারের মধ্যে ঢুকে যায়, যদি সবকিছু করতে পারে, তাহলে তো সে তো আমার অবস্থা খারাপ করে দিবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এখানে আহ এখানে কিছু মেকানিজম আমরা দিব, পাসওয়ার্ড সেট করব, কিছু অথেন্টিকেশন করব, যেন কেউ চাইলে এই মোডে না আসতে পারে। সেটা আমরা পরে জানবো স্টেপ বাই স্টেপ। সো আমরা দেখতে পাচ্ছি এখন আমরা কি করব, যদি আমি এনাবল লিখি, ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য আমাদের লিখতে হবে এনাবল। এনাবল লেখার পরে যদি আমি এন্টার দেই, দেখেন আমার এখানে চলে আসছে কি হ্যাশ। তার মানে এখন আমি সুপার ইউজ হিসেবে কাজ করব। দ্যাট মিন্স আমি এখন সব করতে পারবো। এই মোডে যাওয়া মানে আমি এই মোডে সবই করতে পারবো। এখন কাজ করার আগে আমাদের কিছু বেসিক তথ্য আমাদের জানতে হবে। এখন ধরেন আমি চাচ্ছি আমার এই রাউটারের মধ্যে ইন্টারনাল ইন্টারফেস কি কি আছে আমি জানি না, বা আমি দেখতে চাই আমার রাউটারে কি ধরনের ইন্টারফেস আছে, কি কনফিগারেশন আছে। যদি আমি এটা জানতে চাই যে আমার রাউটারের মধ্যে কি কনফিগারেশন আছে, কি টাইপের কনফিগারেশন দেখতে চাই, যদি এই কথাটা মনে করি যে আমি দেখতে চাই, তাহলে রাউটারকে বলবো শো, একটা কমান্ড দেবো শো। শো করানো কমান্ডের অর্থই যে আমি কোনো কিছু দেখতে চাই। সো আমি এই কথাটা বলি শো। শো বললাম, শো বলার পরে আমি কি দেখতে চাই সেটা বলতে হবে। সো আমি বললাম যে রানিং কনফিগারেশন। রানিং লেখার পরে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে রানিং কনফিগারেশনে চলে আসবে। যদি আমি এখান থেকে এন্টার প্রেস করি তাহলে আমাকে কিছু তথ্য দেখাবে। দেখেন আমি বারবার এন্টার প্রেস করছি, এক লাইন করে আসছে। আসার পরে প্রথমেই বলছে বিল্ডিং কনফিগারেশন, তার মানে আপনার জন্য একটা কনফিগারেশন রাউটার বিল্ড করতেছে। সো এটা হচ্ছে কারেন্ট কনফিগারেশন। আপনার যে রাউটার আছে, রাউটারের যে কারেন্ট যে কনফিগারেশনটা আছে, যে ফাইলগুলো আছে, হ্যাঁ, তার সাইজটা বলতেছে এতটুকু। এটা হচ্ছে সাইজ। আর এরপরে বলছে ভার্সন 15.1। এটা কিসের ভার্সন? রাউটারের ভার্সন আর কি, হ্যাঁ, অপারেটিং সিস্টেমের একটা ভার্সন। তো এখানে দেখেন আরো 3টে লাইন আছে, নো সার্ভিস, টাইম স্ট্যাম্প, লগ, ডেট টাইম, মিলিসেকেন্ড। এটা একটা সার্ভিস। তো এর আগে দেখেন নো লেখা আছে। যদি আমরা সিসকো ডিভাইসের সামনে যদি নো লেখাটা দেখি, তাহলে রাউটারে যে কাজটা করে, রাউটার এই লাইনের মধ্যে কি আছে সে এগুলো পড়ে না। পড়ে না মানে কাজ করে না। আমরা যারা
ইয়ার কাজ করেছি, লিনাক্স নিয়ে কাজ করেছি, হয়তো অনেকে কাজ করেছে অনেকে কাজ করে নাই। যদি লিনাক্সের কোনো লাইনের মধ্যে প্রোগ্রাম এরকম যদি হ্যাশ দেওয়া থাকে, তাহলে এর মধ্যে কি আছে রাউট, মানে লিনাক্স অপারেটিং সিস্টেম কিন্তু পড়ে না। আর যেটা আমরা প্রোগ্রামিং পড়ে আসছি, এরকম এরকম স্টার্ট দিয়ে এরকম চিহ্ন দেওয়ার পর যদি থাকে, এর মধ্যে যে লাইনগুলো আমরা লিখছি, হ্যাঁ, এই লেখাগুলো কিন্তু রাউট আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো পড়ে না। সো এখানে সিসকো অপারেটিং সিস্টেমও এরকমই কাজ করে, যে সকল লাইনের সামনে নো থাকবে তখন সেই লাইনটা সিসকো অপারেটিং সিস্টেম পড়বে না। এখানে কি আছে সে পড়ে দেখবে না যে কি বলছেন আর কি। যখনই আপনি নো কথাটা উঠায় দিবেন, তখন এই যে কথাটা আছে এর কাজটা করবে। সো এরপর দেখেন নিচে অপশন আছে নো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। তার মানে সিসকো অপারেটিং সিস্টেমে আমরা পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করে রাখতে পারি। আমাদের পাসওয়ার্ড যদি কেউ দেখে ফেলে, সে যদি এক নজর দেখেও ফেলে, তাহলে সে কিন্তু পড়তে পারবে না যে কি আছে। তো এটার জন্য আমাদের এই সার্ভিস পাসওয়ার্ড এই কমান্ডটা দিতে হবে। এখন বাই ডিফল্ট নো আছে, তার মানে কোন ধরনের পাসওয়ার্ড এনক্রিপশন এখন হবে না। যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ পড়লেই বুঝতে পারবো। এরপরে লেখা আছে হোস্ট নেম। প্রতিটি ডিভাইসের কিন্তু একটা হোস্ট নেম থাকে। আমরা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, একটা কম্পিউটার কিন্তু নেম থাকে, তাই না? হোস্ট নেম থাকে। তো মাইক্রোটিক রাউটার ইউজ করলে একটা হোস্ট নেম থাকে। হোস্ট নেম মানে আইডেন্টিটি। এখন দেওয়ার উদ্দেশ্য কি? আপনার নেটওয়ার্কের মধ্যে 10টা 20টা ডিভাইস থাকলো, আপনি কোন ডিভাইসে ঢুকছেন সেটা আপনাকে নির্বাচন করার জন্য হোস্ট নেমটা খুব ভালো ভূমিকা রাখবে। আপনি যখন দেখবেন যেটা লেখা আছে ঢাকা রাউটার, তার মানে আপনি বুঝবেন যে আমি ঢাকা রাউটারের মধ্যে ঢুকছি। তো যাই হোক, আমরা হোস্ট নেমটাও চেঞ্জ করব। বাই ডিফল্ট হোস্ট নেম থাকে রাউটার, রাউটারের নাম থাকে রাউটার, যখন সুইচ ইউজ করি তখন নাম থাকে সুইচ। তো আমরা এই নামটাও আমরা চেঞ্জ করতে পারবো। তার নিচে দেখেন আইপি সেভ, এগুলো নিয়ে আমরা পরে পড়াশোনা করব। এই যে লাইসেন্স ইউডিআই পিআইডি, এটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের একটা লাইসেন্স আর কি, হ্যাঁ, তার সিরিয়াল নাম্বার। তার মানে হচ্ছে আমরা এটুকু বুঝলাম যে যদি আমরা বাজার থেকে একটা অপারেটিং সিস্টেম মানে একটা রাউটার কিনি, তাহলে ওই রাউটারের মধ্যে অপারেটিং সিস্টেম দেওয়াই থাকবে, এবং তার ভার্সন সব তথ্যগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমি বারবার একটা এন্টার প্রেস করলে এক লাইন করে আসবে। তারপরে দেখেন স্প্যানিং ট্রি মোড পিবিএসটি। তার মানে সিসকো ডিভাইস গুলো স্প্যানিং ট্রি বাই ডিফল্ট এনাবল করা থাকে। নেটওয়ার্কের মধ্যে হচ্ছে লুপ হয়, লুপ প্রিভেন্টের জন্য মূলত এটা ইউজ করা হয়। আমরা প্রতিটি কথা নিয়ে পড়াশোনা করব আগামীতে, হ্যাঁ। আমি যে কথাগুলো আজকে বলছি এগুলো নিয়ে বিস্তারিত আমরা পড়াশোনা করব। আমাদের এই স্প্যানিং ট্রি নিয়ে আমার মোটামুটি 1-2 দিন পড়াশোনা করতে হবে, শুধু এটা নেই। আমি ইন্টারফেস করছি, আমি চলে আসলাম। দেখেন এখানে যে বিষয়টা আছে ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/1, 0/0, এটা হচ্ছে রাউটার ইন্টারফেস। এই ইন্টারফেস কোন ইন্টারফেস? আমি যদি এখানে ক্লিক করি, যদি আমরা ফিজিক্যালি যাই, এই ইন্টারফেস যেটা যেটা 1 দেখেন, আমি যদি জুম ইন করি, এই যে এখান থেকে এই 1 নম্বর ইন্টারফেস, 1 নম্বরটা বোঝাতে যাচ্ছে না, কঠিন অবস্থা, ভালো করে বোঝা যায় না। যাই হোক, ধরে নিচ্ছি আমরা এইটা আর কি, যেহেতু ভালো বুঝতে পারছেন বা লেখাটা ক্লিয়ার না। তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি যখন আমরা ফিজিক্যাল রাউটার কিনবো তখন তো লেখাই থাকবে আর কি। এটা যেহেতু এটা সিমুলেশন, এই জন্য আসলে প্রপারলি বোঝা যায় না জুম ইন করলে। তো ধরে নিচ্ছি যে আমরা এই রাউটারে ঢুকবো। সো আমরা এই রাউটারটা দেখতে পাচ্ছি, এই রাউটারের স্পেসিফিকেশনটা কিরকম সেটা হচ্ছে, এই রাউটারটা হচ্ছে রাউটার বলছে ভুল বললাম, ইন্টারফেস ভুল বলছি। সো এই ইন্টারফেসে গিগাবিট ইথারনেট 0/0। গিগাবিট বলতে আমরা বোঝাই আমাদের এই ইন্টারফেস 1000 Mbps স্পিড নিয়ে কাজ করতে পারবে। তার মানে গিগাবিট বলতে আমাদের যখনই আমরা পাবো যে গিগাবিট, তখনই বুঝবো যে আমাদের ইন্টারফেসের সর্বোচ্চ ক্ষমতা 1000 Mbps ব্যান্ডউইথ নিয়ে সে কাজ করতে পারবে। এরপরে যে 2 নম্বর অপশনটা আছে নো আইপি অ্যাড্রেস। তার মানে আমাদের এই রাউটারের ইন্টারফেসে আইপি অ্যাড্রেস দেওয়া যায়। আমাদের ইন্টারফেসে অবশ্যই একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, আইপি অ্যাড্রেস না দিলে এই ইন্টারফেসটা কাজ করবে না। তারপর লেখা আছে ডুপ্লেক্স অটো। তাহলে ডুপ্লেক্স অটোটা কি?
আমরা যখন গতকাল পড়াশোনা করেছিলাম, গতকাল বলতে গত ক্লাসে এই যে হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম, যে হাফ ডুপ্লেক্স হয়ে ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে, আর যদি ফুল ডুপ্লেক্স থাকে তা টু ওয়ে কমিউনিকেশন হবে। যদি আমরা এই ইন্টারফেসে যদি আমরা কোনো হাফ ডুপ্লেক্স ডিভাইস সাথে লাগাই, তাহলে আমাদের এই ইন্টারফেসটা হাফ ডুপ্লেক্সে কাজ করবে। যেহেতু অটো, তার মানে সে হাফ ডুপ্লেক্সও কাজ করবে, ফুল ডুপ্লেক্সে কাজ করবে। তো মানে অটো বলতে বোঝায় সে দুটোই কাজ করবে। যখন সে সরাসরি কানেক্ট হবে হাফ ডুপ্লেক্সের সাথে, তাহলে সে হাফ ডুপ্লেক্সে কাজ করবে। আবার যদি ফুল ডুপ্লেক্সে কানেক্ট হয়, হাফ ডুপ্লেক্স যেরকম যেরকম হচ্ছে আপনার হাফ, যদি আমরা হাফের সাথে কানেক্ট করি ডিভাইসটাকে, এই এই পোর্টটাকে, তাহলে সেটা হাফ ডুপ্লেক্স হিসেবেই কাজ করবে। আর যদি ফুল ডুপ্লেক্সের জায়গায়, তাহলে সে ফুল ডুপ্লেক্স হিসেবেই কাজ করবে, সমস্যা নাই। তারপর দেখেন লেখা আছে স্পিড অটো। স্পিড অটো বলতে কি বোঝায়? ধরেন আমাদের এই ইন্টারফেস কাজ করতেছিল গিগাবিট 1000 এমবিপিএস এর সাথে, বা যদি আমরা এখান থেকে এটাকে যদি আমি 100 এমবিপিএস ব্যান্ডের সাথে লাগাই, ধরেন আমি এটা ইকে দেখাই আসলে। ধরেন আমাদের একটা রাউটার, এ পাশে একটা সুইচ, এটা একটা সুইচ। ধরেন সুইচের এটা হচ্ছে ফাস্ট ইথারনেট। ফাস্ট ইথারনেটের স্পিড হচ্ছে 100 এমবিপিএস, তাই না? 100 এমবিপিএস ব্যান্ডউইথ নিয়ে কাজ করে। আর আমাদের এই ইন্টারফেস হচ্ছে হলো গিগাবিট ইথারনেট, তাই না? গিগাবিট ইথারনেট। সো এটা কাজ করে হচ্ছে 1000 এমবিপিএস নিয়ে, 1000 এমবিপিএস ব্যান্ডউইথ নিয়ে কাজ করে। এখন আমাদের এই পোর্টটা হচ্ছে 1000 এমবিপিএস ব্যান্ডউইথ নিয়ে কাজ করার সক্ষমতা রাখে, কিন্তু আমাদের এই পোর্টটা কাজ করতে পারে হচ্ছে মাত্র 100 এমবিপিএস নিয়ে। তার মানে কি, এখন দুইজন নেগোসিয়েশন করবে, যেহেতু স্পিড অটো বলা আছে, যেহেতু এই পাশেটা 100 এমবিপিএস, এই পাশে 1000 এমবিপিএস আছে, যেহেতু এখানে অটো বলা আছে, স্পিড অটো বলা আছে, তার মানে এখান থেকে এই ডিভাইসটাকে বলবে যে ভাই আমার কাজ করার ক্ষমতা হচ্ছে 100 এমবিপিএস, অতএব তুমি আমাকে 100 এমবিপিএস কাজ করার মতো অবস্থা তৈরি করে দাও। তখন এই পোর্টটা অটোমেটিক, যেহেতু অটো বলা আছে, অটোমেটিক এটা 100 এমবিপিএস ব্যান্ডউইথে কনভার্ট হয়ে যাবে। দ্যাট মিনস সে আর এটা বাদ দিয়ে দিবে, তার মানে সে অটোমেটিক 100 এমবিপিএস এ কনভার্ট হয়ে যাবে। এই জন্য এখানে লেখা আছে স্পিড অটো। স্পিড ও অটো বলার উদ্দেশ্য হচ্ছে যে এ যে কোনো ব্যান্ডউইথ নিয়েও কাজ করতে পারবে। যাই হোক, এরপরে ভাই এটা একটু বুঝি না, স্পিড অটো একটু আবার একটু রিভিউ করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধরেন আমাদের এই যে রাউটার আছে, এই রাউটারের ইন্টারফেস হচ্ছে গিগাবিট ইথারনেট। গিগাবিট ইথারনেট বলতে বোঝায় তার বাই ডিফল্ট স্পিড হচ্ছে 1000 এমবিপিএস। 1000 এমবিপিএস ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে পারে। হ্যাঁ, পক্ষান্তরে আমার যে এই যে সুইচের যে পোর্টটা আছে, এটা হলো ফাস্ট ইথারনেট। ফাস্ট ইথারনেট কাজ করতে পারে সর্বোচ্চ হচ্ছে, এর স্পিড হচ্ছে 1000 এমবিপিএস, সরি 100 এমবিপিএস ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে পারে। এখন এই পাশের পোর্টটা হচ্ছে 1000 এমবিপিএস, এই পাশে হচ্ছে 100 এমবিপিএস। তাহলে দুজনের দুই রকম স্পিড হয়ে গেল না? এখন দুইজন দুই রকম স্পিড হওয়াতে এই পোর্টটা যেহেতু আমাদের অটো বলা আছে, ও যখন দেখলো যে তার তার নেইবর, মানে তার সাথে যে কানেক্টেড যে ডিভাইস, তার স্পিড হচ্ছে 100 এমবিপিএস, অতএব এই অটোমেটিক এটাকে 100 এমবিপিএস এ কনভার্ট করে নিবে। যদিও সে গিগাবিটের স্পিডের কাজ করতে পারে, যেহেতু তার নেইবর বা তার কানেক্টেড ডিভাইস হচ্ছে 100 এমবিপিএস নিয়ে কাজ করতে পারে, অতএব এও 100 এমবিপিএস হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আচ্ছা। তো আমরা এইটুকু বুঝলাম যে আমাদের ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসাতে হবে, স্পিড অটো থাকলে কি সুবিধা, ডুপ্লেক্স অটো থাকলে কি সুবিধা। তারপরে যে অপশনটা আছে শাটডাউন। শাটডাউন হচ্ছে রাউটারের প্রতিটি ইন্টারফেস বাই ডিফল্ট শাটডাউন থাকে। বাই ডিফল্ট শাটডাউন থাকা মানে কি, আপনি বাজার থেকে রাউটার কিনে নিয়ে আসবেন, রাউটারটা আপনি পাওয়ার দিবেন, পাওয়ার দিলেই আপনার এই পোর্টটা যে কাজ করবে অটোমেটিক, বিষয়টা এমন না, সে বাই ডিফল্ট অফ থাকে। তো আপনি যে অ্যাডমিনিস্ট্রেটর, আপনি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, আপনি এই পোর্টটাকে বাই ডিফল্ট অফটাকে আপনি অন করে দিবেন। যদি আপনি অন না করে দেন, তাহলে বাই ডিফল্ট অফই থেকে যাবে, আপনার এই ইন্টারফেসটা কাজ করবে না।
যদি আপনি তার সাথে লাগান না কেন, সে আর কাজ করবে না, সে আর কাজ করবে না। এই জন্য স্পিড ইয়েটা বাই ডিফল্ট শাটডাউন থাকে, এটাকে অন করে নেব। এরপরে ইন্টারফেসটা সেম, এটা 2 নম্বর ইন্টারফেস। তারপরে লেখা আছে ভিল্যান, এটা আসলে ভার্চুয়াল ল্যান, এখানেও আইপি অ্যাড্রেস ব্যবহার করা যায়, এটা শাটডাউন থাকে। এরপরে দেখেন লেখা আছে আইপি ক্লাসলেস। আমাদের এই রাউটার গুলো মানে আমার রাউটিং নিয়ে পড়াশোনা আমরা ইয়ে নিয়ে পড়াশোনা করিনি, সাবনেটিং নিয়ে পড়াশোনা করিনি, সাবনেটিং নিয়ে পড়াশোনা করব। এগুলো পড়াশোনা করে এটা ভালো বুঝবে, এখন খুব একটা বোঝার সুযোগ নাই। তো আইপি ক্লাসলেস মানে যে কোনো সাবনেটিং সাপোর্ট করবে। যদি আমরা এই রাউটারটা কিনি বাজার থেকে, এই কিনলে যে কোনো ক্লাসলেস আইপি অ্যাড্রেস সে সাপোর্ট করবে। সে ABCD ক্লাসলেস ইন্টার রাউটিং ডোমেন যেটা আছে CIDR, সে CIDR সাপোর্ট করবে। এটা এখন বুঝবেন না এখন পেশাটা, আগামীতে পড়াশোনা করলে বুঝবেন। সো এরপরে আছে লাইন কনসোল জিরো, এটা একটা পোর্ট। লাইন কনসোল জিরো বলতে এই ভাই যে আমি আমাদের একটু ইন্টারাপ্ট করি, সরি স্যার আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো যে আমি দেখেছি মাঝে মাঝে ইন্টারনেট ব্রাউজিং করার সময় কিছু আমার যে আমি একটা ওয়াইফাই ইউজ করি, ও ওয়াইফাই থেকে নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে ব্রাউজ করতে পারে না। এখন কি ওই ওয়েবসাইট গুলো কি আমার আইপিটা ব্লক করে রাখে? এটা আপনার আইএসপির ইস্যু আছে, আপনি আইএসপির সাথে যোগাযোগ করবেন। আইএসপি শোনেন, আইএসপি তে যেটা হয় তাদের আইপি বিভিন্ন জায়গা থেকে অনেকে ক্রাইম করে, ওরা তো শেয়ার আইপি ইউজ দেয় না আপনাদের। তো ওই আইপি গুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ক্লেম খায়, হ্যাঁ। মানে যেটা এরকম আমাদের দেশের কি বলে ইয়াদের কিন্তু আমেরিকাতে যাওয়া নিষিদ্ধ, তার মানে তাদের এটা নিষিদ্ধ ঘোষণা করছে। তো এরকম আপনার আইপি গুলো কিছু কিছু সাইডে যাওয়া ওরা ব্লক করে রাখছে। আপনার কোন ধরনের এই আইপি থেকে কোন রকম করাপশন হয়েছে, ধরেন যে কেউ হ্যাক করা বা কোন রকম অনৈতিক কোনো কাজের সাথে জড়িত হয়, এরকম অনেক বিষয় আছে। মানে আমরা যেটা বলি অনেক যে ক্রাইমের যে বিষয়গুলো আছে, তখন যেটা হয় যে ওই আইপি গুলোকে এগুলো বন্ধ করে দেয়, ওই সাইট গুলোকে বন্ধ করে দেয়। অনেক ক্ষেত্রে আইএসপি গুলো বন্ধ করে দেয় বিভিন্ন রিজনের জন্য। এটা আপনাকে কথা বলতে হবে আইএসপির সাথে যে আপনি কেন ইউজ করতে পারছেন না, কি সমস্যা, আইএসপি আপনাকে সলিউশন দেবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি। সো আমরা যে কথা বলছিলাম লাইন কনসোল জিরো, এটা আবার কি? দেখেন লাইন কনসোল জিরো বলতে এই যে আমাদের যে কনসোল যে পোর্টটা আছে, হ্যাঁ, এই যে কনসোল পোর্ট যে পোর্টে আমরা ক্যাবেল লাগিয়েছি, এই পোর্টটা যেহেতু একটাই পোর্ট, এটাকে বলা হয় লাইন কনসোল জিরো। আমরা এই পোর্টে ঢুকে আমরা একটা প্রোটেকশন দিতে পারি। আমি এখন কি করছি, শুধুমাত্র একটা কেবল লাগিয়ে দিয়েছি, কেবল লাগিয়ে দিয়ে আমি কিন্তু আমাদের রাউটার মধ্যে ঢুকে গেছি, এটা কিন্তু অবশ্যই নিরাপদ না। সো এই যে কনসোল যে পোর্ট আছে, যেহেতু একটাই কনসোল, লাইন কন মিনস কনসোল আর কি, লাইন কনসোল জিরো, তার মানে আপনার এখানে একটা কনসোল পোর্ট আছে, আপনি এই কনসোলে ঢুকে এই কনসোল পোর্টটাকে আপনি বন্ধ করে দিতে পারেন, যে কেউ চাইলে আপনার রাউটারের মধ্যে ঢুকতে পারবে না। তো এই জন্য এটাকে আমরা দেখতে পাচ্ছি লাইন কনসোল জিরো। তো লাইন কনসোল জিরো মানে এটা হচ্ছে আমাদের কনসোল পোর্টের একটা পোর্ট, আমরা এইখানে ঢুকে আমরা প্রোটেকশন দেব। এরপরে আছে লাইন অক্সিলারি জিরো, এটা আবার কোনটা? এটা হচ্ছে এই যে উপরের পোর্টটা, এই লাইন অক্সিলারি জিরো, এই পোর্টটা ইউজ করা হয় না। এই পোর্টটা এক সময় ইউজ করা হতো যখন আমাদের কানেক্টিভিটি ডিএসএলআর ইয়ের মাধ্যমে যুক্ত ছিল, কি বলে ইয়াতে বিসেটের মধ্যে যখন কানেক্ট হতাম, মডেম ইউজ করে এই পোর্টটা ইউজ করা হতো। তো এখন আর ওই টেকনোলজি নাই, এই লাইন কনসোল জিরো কেউ ইউজ করে না। তো এটা নিয়ে আসলে আমরা আহামরি কিছু করব না আর কি, এই পোর্টটা আছে তাই জানলাম আর কি। তো এরপরে দেখেন, এরপরে লাইন ভিটিওয়াই ভার্চুয়াল টেলিটাইপ 0 থেকে 4, এটা আবার কি? ধরেন আপনি ঢাকায় আসেন, আপনাদের নেটওয়ার্ক যখন আইএসপির কথা বলি, অল ওভার দ্য কান্ট্রিতে তাদের কানেক্টিভিটি আছে। তো আপনি ইঞ্জিনিয়ার আছেন ঢাকাতে, সো আপনার একটা চট্টগ্রামে একটা রাউটারের প্রবলেম, তো একটা কনফিগারেশন করবেন, তাহলে কি আপনি চট্টগ্রামে গিয়ে কনফিগারেশনটা করবেন? বিষয়টা এমন না। তো আপনি এই লাইন ভিটিওয়াই ভার্চুয়াল টেলিটাইপ এইখানে যদি আপনি কনফিগারেশন করেন এখানে, তাহলে আপনি রিমোটলি আপনি সেই চট্টগ্রাম রাউটারে ঢুকতে পারবেন। সো এটা হচ্ছে লাইন ভিটিওয়াই।
আমরা এগুলো নিয়ে প্রতিটি নিয়ে বিস্তারিত জানবো আর কি। শুধুমাত্র কি কি আছে, কি ইন্টারফেস আছে, এটা নিয়ে আমরা কিছুটা ব্রিফ দেওয়ার চেষ্টা করলাম। সো আমরা কম্পিউটার থেকে ইউজ না করে সরাসরি রাউটার থেকে ইউজ করি, সাদাটা ভালো চোখে লাগে না। সো আমরা এখান থেকে ঢুকি আর কি। হ্যাঁ, তাহলে আমরা এনাবল লিখলাম, এনাবল লিখলে আমরা চলে গেলাম কোথায়, ইউজার মোডে। হ্যাঁ, ইউজার মোড থেকে আমরা চলে আসলাম প্রিভিলেজ মোডে। তো প্রিভিলেজ মোডে আমরা একটা কমান্ড দিলাম কি, শো। শো কমান্ডটা কই থেকে রান করে? শো কমান্ডটা রান করে হচ্ছে আপনার র্যাম থেকে। শো কমান্ডটা র্যামের কন্টেন্টটা দেখায়। যদি আমরা আরেকটা কমান্ড দেই, শো স্টার্ট আপ, ও সরি এখানে হবে না, শো স্টার্ট আপ কনফিগারেশন। কি লিখতে হবে? শো স্টার্ট আপ কনফিগারেশন। যদি এটা লিখে আমরা এন্টার দেই তাহলে কি আসে, কি বলতেছে? স্টার্ট আপ কনফিগারেশন নট প্রেজেন্ট। স্টার্ট আপ কনফিগারেশনটা এই মুহূর্তে নাই। কেন নাই? রানিং কনফিগারেশন যখন লিখলাম তখন সে রান থেকে আমাদের এই বেসিক কনফিগারেশন গুলো দেখাইছে, কিন্তু যখন আমি স্টার্ট আপ কনফিগারেশন দিলাম তখন কিন্তু বলছে নট প্রেজেন্ট, নাই। কারণটা হচ্ছে স্টার্ট আপ কনফিগারেশন ফাইলটা হচ্ছে কোথাকার ফাইল? এটা হচ্ছে আমার এনভি র্যাম, আমাদের এনভি র্যাম থেকে এগুলো শো করে। একটু দেখা, আমি কোথায় লিখে রাখছি, দেখেন। যদি আমি রানিং কনফিগারেশন কথাটা লিখি তাহলে এটা কোথাতে শো করবে? শো কন্টেন্ট ফ্রম র্যাম। তাহলে র্যাম থেকে আমাদের কনফিগারেশন ফাইলটা দেখাবে। যখন আমি স্টার্ট আপ কনফিগারেশন দিলাম তখন এই কন্টেন্টটা দেখাবে আমাদের এনভি র্যাম থেকে। এনভি র্যাম নিয়ে আমরা গতকাল পড়াশোনা করেছি যে এনভি র্যামটা হচ্ছে আমাদের একটা কি বলে, আমাদের সেকেন্ডারি একটা মেমোরি, যেটা আমাদের হার্ড ডিস্কের মতো। এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ হার্ড ডিস্ক। এর মধ্যে কনফিগারেশন ফাইলগুলো যদি সেভ করে রাখি তবেই থাকবে। আমরা যেরকম হার্ড ডিস্কে আমরা কোনো কিছু আমরা সেভ করে রাখি, ডি ড্রাইভে, এফ ড্রাইভে আমাদের তথ্যগুলো আমরা সেভ রাখি। যেহেতু আমরা কোনো ধরনের এনভি র্যামে কোনো ধরনের কনফিগারেশন ফাইল সেভ করিনি, তা হতে দেখানোর সুযোগ নাই, তাই না? বিধায় আমাদের এটা দেখায় নাই। তাহলে এনভি র্যামটা কি? এনভি র্যামটা হচ্ছে নন ভোলাটাইল র্যাম, যেটা হার্ড ডিস্কের মতো, যেটা একটা আপনার সেকেন্ডারি স্টোরেজ অ্যাজ লাইক অ্যাজ আমাদের সি ড্রাইভ, ডি ড্রাইভ, এফ ড্রাইভের মতো কম্পিউটারে। আর র্যাম বলতে একটা হচ্ছে আমাদের র্যাম, একটা আমাদের কি বলে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মেইন মেমোরি। যদি কারেন্ট চলে যায় তাহলে কনফিগারেশন ফাইলটা মুছে যায়। যদি আমরা কম্পিউটারে তুলনা করি, ধরেন কম্পিউটারে আমরা একটা ওয়ার্ড ফাইল লিখলাম, ধরেন এই ফাইলটি আমরা লিখলাম, যদি এই মুহূর্তে যদি আমি এটাতে সেভ না দেই তাহলে কি আমার সেভ থাকবে? যদি কম্পিউটার বন্ধ করে দিই এটা কিন্তু মুছে যাবে। কেন মুছে যাবে? আমি সেভ করে নিই। সো এখানেও বিষয়টা এরকমই, এখানেও বিষয়টা সেম। যদি আমি এই র্যাম থেকে যদি কোনো কিছু সেভ না দেই, যদি এনভি র্যামে সেভ না দেই, তাহলে আমি যদি র্যামটা বন্ধ, মানে আমাদের ডিভাইসটা যদি বন্ধ করে দেই তাহলে কনফিগারেশন ফাইলটা মুছে যাবে, ততক্ষণ না পর্যন্ত আমরা এনভিতে সেভ না দেব। তাহলে র্যাম আর এনভি র্যাম সম্পর্কে আমাদের কি স্পষ্ট ধারণা হয়েছে? জি স্যার। বোঝেন নাই এমন কেউ আছেন? এটা কিন্তু বুঝতে হবে, এটা বুঝলে না না বুঝলে আগামীতে কিছু করতে পারবো না। আবার একটু রিপ্লাই করলে, রিভিউ করলে ভালো থাকে স্যার বিষয়টা। আচ্ছা, আমরা আমাদের কম্পিউটার উদাহরণ দিই। এটা আমাদের কম্পিউটার, তাই না? আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ওপেন করলাম, মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ওপেন করলাম, ওপেন করে আমি কাজ করলাম। এখন যদি আমি সেভটা না দিয়ে আমি যদি আমাদের কম্পিউটারটা বন্ধ করে দিই তাহলে এটা কি আমি পাবো? পাওয়ার সুযোগ নাই, কারণ আমার এই কন্টেন্টটা এখন ধারণ করেছে, প্রসেসর থেকে প্রসেস হয়েছে, প্রসেস হওয়ার পরে এই কন্টেন্টটা ধরে রাখছে আমার র্যামে। র্যাম এটা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, রিবুট হওয়ার সঙ্গে সঙ্গে তার মেমোরি থেকে সবকিছু মুছে যায়। কিন্তু যদি আমি এই ফাইলটা এরকম করে সেভ অ্যাজে যাই, সেভ অ্যাজে দিয়ে যদি আমরা এরকম ফাইলটাকে আমাদের এফ ড্রাইভে যদি সেভ করি, কথার কথা, এটা থেকে যাবে না? হ্যাঁ জি স্যার। জি স্যার। এখানেও বিষয়টা এরকমই। আমরা এখন যে কাজটা করতেছি, আমাদের রাউটারে যে কাজটা করছি,
এখন এইগুলো এইটা সেভ এই মুহূর্তে এটা ধারণ করে রাখছে আমাদের র্যামে। এখন যদি আমি যদি রিস্টার্ট করে দেই, তাহলে এটা আমাদের সব মুছে যাবে, কোনো ফাইল পাবো না। বা যদি আমরা এনভি র্যামে সেভ করে রাখি, তাহলে আমরা এই কনফিগারেশন ফাইলটা আমরা আগামীতে পেয়ে যাব। এই কথা বলতে চাচ্ছি আর কি। মানে কম্পিউটারের যেটা হয়, আমাদের অপারেটিং সিস্টেমটা একই হার্ড ডিস্কে থাকে, সি ড্রাইভে অপারেটিং সিস্টেম থাকে, আর অন্য ড্রাইভে আমাদের নর্মাল ডেটা থাকে, নর্মাল ডেটাগুলো আমরা সেভ রাখি। কিন্তু ইয়ার ক্ষেত্রে আহ, আহ, এই ডিভাইসগুলোর ক্ষেত্রে দুইটা দুইটা মেমোরি ইউজ করা হয়। একটা হচ্ছে এনভিরাম, এটাকে আলাদা করা হয়েছে কারণ কি সিকিউরিটি। যদি কোনো কারণে আমাদের যদি আমাদের ফ্ল্যাশ মেমোরি নষ্টও হয়ে যায়, তবুও আমাদের এনভিরামে কনফিগারেশন ফাইল থেকে যাবে, ওখান থেকে আমরা কনফিগারেশন ফাইল পেয়ে যাব। তার মানে আমরা রাউটারকে আপ করতে পারবো এই সিকিউরিটি পারপাজে। মানে হার্ড ডিস্কটাকে একটা ডিভাইস মানে একটা মেমোরি না রেখে দুইটা করছে আর কি, সহজ কথা। হ্যাঁ, জি স্যার। সো আমরা এটা দেখলাম। এরপরে আমরা আরেকটা লিখবো, শো শো ফ্লাশ। এটা লিখলে কি হয় দেখেন, এটা হচ্ছে ফ্লাশ মেমোরি। এই মেমোরিটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম আছে, এটা কিন্তু একটা আলাদা মেমোরি। হ্যাঁ, এটা আলাদা একটা মেমোরি, এটা ফ্ল্যাশ মেমোরি। এই মেমোরির মধ্যে আমাদের অপারেটিং সিস্টেম গুলো আছে। দেখেন এখানে অপারেটিং সিস্টেমের কিছু বেসিক তথ্য দেখাইছে। এই যে এখানে অপারেটিং সিস্টেমের সাইজ দেখাইছে। হ্যাঁ, এটা হচ্ছে তার মূল যে বিন ফাইলটা হচ্ছে তার এই অপারেটিং সিস্টেমের মেইন ফাইল। আমাদের উইন্ডোজে কি সিস্টেম 30 ইউজ করেছে না, আমাদের মেইন ফাইলটা না সিস্টেম 30। সো এখানেও বিন ফাইলটা হচ্ছে আমাদের মূল অপারেটিং সিস্টেমের ফাইল। হ্যাঁ, আর এখানে ডট এক্সএমএল দুটো ফাইল আছে, এগুলো হচ্ছে সাপোর্টিং ফাইল। যেরকম আমরা অপারেটিং সিস্টেম ইউজ করতাম কিরকম, ধরেন যে আমাদের আগে সার্ভিস প্যাক ছিল, সার্ভিস প্যাক উইন্ডোজ এক্সপি, সার্ভিস প্যাক 1, সার্ভিস প্যাক 2, এরকম কিছু সেকেন্ডারি কিছু মানে যে ধরেন একটা মূল অপারেটিং প্রবলেম আছে, সেগুলো ওভারকাম করার জন্য পরবর্তী সার্ভিস প্যাক আসছে। তো সার্ভিস প্যাকে আসার পরে যেটা হয়েছে, আমাদের অপারেটিং সিস্টেমে যে সকল বাগ ছিল, বাগগুলো ফিক্সড হয়ে গেছে আর কি। সো এখানেও এরকম আর কি দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইল যেটা আমাদের সাপোর্টিং ফাইল আর কি। তার মানে এখান থেকে আমরা তিনটা জিনিস জানলাম। শো শো রানিং কনফিগারেশন বলতে র্যামের কন্টেন্ট শো করবে, শো স্টার্ট আপ বলতে আমাদের এনভি র্যামের কন্টেন্ট শো করবে, শো ফ্ল্যাশ বলতে আমাদের ফ্ল্যাশ মেমোরি, দ্যাট মিনস আমাদের যেখানে অপারেটিং সিস্টেম আছে, আইওএস আছে, তো আইওএসটাকে এখান থেকে শো করাবে। এরপরে আরেকটা কমান্ড আছে দেখেন, ইউএসবি ফ্ল্যাশ 0। এই কমান্ডটা আসলে আমরা ইউজ করতে পারবো না। আমরা দেখেন আমাদের এই আমাদের রাউটারে ইউএসবি ডিভাইস ইউজ করা যায়, ইউএসবি পোর্ট আছে। দেখেন যদি আমরা ফিজিক্যালি যাই, জুম ইন করি, এই যে এখানে ইউএসবি পোর্ট আছে দুটা। আমরা এখানে একটা ইউএসবি আমাদের ফ্ল্যাশ মেমোরি, দ্যাট মিনস আমাদের কি বলে আমাদের পেন ড্রাইভ, আমরা এখানে পেন ড্রাইভ লাগিয়ে আমাদের এই রাউটারের কনফিগারেশন ফাইলটা আমরা কপি করে আমাদের পেন ড্রাইভ রাখতে পারি। যদি কোনো কারণে আমাদের এটা যদি নষ্টও হয়ে যায়, পুড়েও যায়, কনফিগারেশন ফাইলটা পরবর্তী নতুন রাউটারে ঢুকিয়ে আমরা এই কাজটা করতে পারবো। সো আমাদের পেন ড্রাইভ ইউজ করার সুযোগ আছে। যদি আমরা পেন ড্রাইভটা যদি দেখতে চাই, তাহলে আমাদের এই কমান্ডটা দেখতে হবে। কিন্তু আমাদের এখানে পেন ড্রাইভ লাগার সুযোগ নাই, বিধায় আমরা এটা ফিজিক্যালি পাচ্ছি না আর কি। হ্যাঁ, যখন আমরা ফিজিক্যালি ইউজ করবো তখন আমরা এই কমান্ডটা ইউজ করতে পারবো। সো এই হচ্ছে আমাদের একদম মানে ফান্ডামেন্টাল বিষয় আর কি। এখন আমরা কনফিগারেশনের দিকে যাব। এতক্ষণ মূল কথাবার্তা বললাম, এখন আমরা কনফিগারেশনের দিকে যাব। তার মানে এখন আমরা দুইটা মোড নিয়ে কথা বলেছি। একটা মোড হচ্ছে ইউজার মোড, যে মোডে বিশেষ কিছু করা যায় না, আর একটা হচ্ছে প্রিভিলেজ মোড, দ্যাট মিনস হ্যাশ যে মোডে আছে, এই মোড নিয়ে আমরা কথা বলেছি। এখন আমরা আরেক ধাপ সামনে যাব। কনফিগারেশন করার জন্য এনি কাইন্ড অফ কনফিগারেশন, যদি আমরা কোনো ধরনের কনফিগারেশন করতে চাই, তাহলে আমরা প্রিভিলেজ মোডে করতে পারবো না। এর আপের আরেকটা ধাপ আছে, আরেকটা স্তর আছে, এটাকে বলা হয় গ্লোবাল কনফিগারেশন মোড। আমাদের স্লাইডে আছে।
এই যে এই যে যে মোড, এই মোডকে বলা হয় গ্লোবাল কনফিগারেশন মোড। এই গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে আমরা যে কোনো রকম কনফিগারেশন করতে পারবো, যে কোনো ধরনের চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, সো এই মোডে যাওয়ার জন্য আমরা কি লিখবো? লিখবো হচ্ছে কনফিগার কনফিগার টার্মিনাল। আর এখানে লেখার নিয়ম হচ্ছে, যদি আপনি আহ, ধরেন আমি কনফিগারেশন বানানটা আমি পারছি না বা আমার এই মুহূর্তে মনে নাই, হ্যাঁ, আপনি CONFIG লেখার পর ট্যাব দিবেন, ট্যাব দিলে চলে আসবে। টার্মিনাল TE লেখার পর ট্যাব দিবেন, চলে আসবে। কিন্তু এই প্র্যাকটিস করাটা ভালো না। যারা আপনারা ভেন্ডর এক্সাম দিবেন, ভেন্ডর এক্সামের ক্ষেত্রে যদি আপনাদের ল্যাব প্র্যাকটিস আসে, ল্যাব যদি করতে হয়, এক একটা ট্যাব দিলে আপনাদের মার্ক 1 মার্ক করে কেটে নিবে। সো ওই প্র্যাকটিস করাটা ভালো না। হয়তো প্রাথমিকভাবে আপনারা দেখতে পারেন, কিন্তু কোন কনফিগারেশন কি 2 4 5 বার 7 বার প্র্যাকটিস করলেই মুখস্থ হয়ে যাবে, সমস্যা হবে না। সো আমি দিলাম, এরপরে আমি এন্টার দিলাম। কিবোর্ড থেকে কি করব? এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে একটা মেসেজ আমাদের দিচ্ছে, কি বলতেছে? এন্টার কনফিগারেশন কমান্ড 1 পার লাইন। তার মানে আপনি একটা করে লাইন কমান্ড দিতে পারেন একটাতে। তার মানে হচ্ছে সে, যদি আপনি এক লাইনে একটাই কমান্ড দিতে পারেন, আপনি একাধিক কমান্ড দিতে পারবেন না। অনেক iOS আছে যারা একাধিক কমান্ড সাপোর্ট করে, যেরকম আমরা মাইক্রোটিকে যেটা ইউজ করি, একবারে অনেকগুলো কমান্ড আমরা চালাতে পারি। সো এখানে এই সুযোগ নাই, আমরা একটা করে লাইনে একটা কমান্ড দিতে পারবো, একাধিক কমান্ড দিতে পারবো না, এই কথা বলছে। যদি আমরা ব্যাগে যেতে চাই, কিবোর্ড থেকে Ctrl Z দিলেই আমরা এক ধাপ পিছিয়ে যেতে পারবো। এন্টার উইথ Ctrl Z, যদি আমরা এই দুটো প্রেস করি তাহলে আমরা এক ধাপ পিছিয়ে যেতে পারবো। সেই কথা আমাদের বলছে আর কি। তো দেখেন, গ্লোবাল কনফিগারেশন মোডে আপনি আছেন কিনা বুঝবেন কিভাবে? এই যে লেখা ব্র্যাকেট দিয়ে লেখা থাকবে কনফিগ, যদি আপনি এইটা লেখা দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনি গ্লোবাল কনফিগারেশন মোডে আছেন। গ্লোবাল কনফিগারেশন মোডে এসে আপনি যে কোনো কাজ করতে পারবেন। সো আমরা কি করব? ধরেন আমাদের এই রাউটারের নাম লেখা আছে ডিফল্ট, লেখা আছে রাউটার, তাই না? আমরা এই নামটা চেঞ্জ করতে পারি। আমরা ধরেন যে লিখে দিলাম যে, লিখবো ইউজার মানে হোস্ট নেম চেঞ্জ করার নিয়ম হচ্ছে লিখতে হবে হোস্ট হোস্ট নেম, তারপরে আমরা যে নেমে দিতে চাই আমরা দিলাম যে ঢাকা, ঢাকা RT। দেখেন, আমি ঢাকার পরে একটা হাইফেন ইউজ করেছি। হোস্ট নেমের ক্ষেত্রে মানে একটা শব্দই সাপোর্ট করবে, যেহেতু আমরা দুইটা শব্দ লিখবো এই জন্য আমরা এখানে আমরা কি করেছি, একটা হাইফেন ইউজ করেছি। যদি হাইফেন না দিতাম প্রথমটাই নিত। এরপরে আমরা এন্টার প্রেস করব। দেখেন আমাদের আগের নাম ছিল রাউটার, এখন হয়ে গেছে ঢাকা RT, তাই না? দ্যাট মিন্স আমাদের হোস্ট নেমটা চেঞ্জ হয়েছে। তো হোস্ট নেম চেঞ্জ করার কমান্ড হচ্ছে হোস্ট নেম, তারপরে আপনি যে নাম দিতে চান। তো আমরা দিলাম। এখন কিছু আমরা ইউজ মানে পাসওয়ার্ড নিয়ে কাজ করব। বিভিন্ন মোডে, আমরা যে মোডে গেলাম এই মোডে আমরা কিছু পাসওয়ার্ড নিয়ে কাজ করব, অথেন্টিকেশনে কাজ করব। সেটা হচ্ছে, আমি পেন্সিল নেই। আমরা যখন ইউজার মোডে ছিলাম, তখন একটা এন্টার প্রেস করলেই কিন্তু আমাদের আমাদের নিয়ে যাচ্ছিল আমাদের হ্যাশ কন্ডিশন, মানে প্রিভিলেজ মোডে। প্রিভিলেজ মোডে যাওয়া মানে হচ্ছে আমাদের এখানে যে কেউ ঢুকে আমাদের রাউটারকে যে কোনো ধরনের মডিফিকেশন করতে পারে, তাই না? যে কোনো মডিফিকেশন করতে পারে। এখন যদি আমাদের যে কনসোল যে আছে, কনসোল পোর্টটা আছে, আমরা কনসোল পোর্টে একটা পাসওয়ার্ড সেট করতে পারি। কেউ যদি কেবল লাগিয়ে যদি আমার কম্পিউটারে ঢুকে যায় তাহলে সে সর্বনাশ করে দিবে, তাই না? সুতরাং কেউ একটা ক্যাবেল লাগিয়ে আমার রাউটারে ঢুকে যাবে বিষয়টা এমনটা না, এমনটা হওয়া উচিত না। সো আমরা এই ইউজার মোড, ভালো করে লিখি, ইউজার মোড থেকে যদি আমরা প্রিভিলেজ মোডে যেতে চাই, প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য এখানে আমরা একটা লাইন কনসোলে একটা পাসওয়ার্ড সেট করব।
এখানে একটা পাসওয়ার্ড সেট করব, তাহলে তারা যে কেউ চাইলে কনসোল পোর্ট দিয়ে আমাদের রাউটারে ঢুকতে পারবে না। এটা একটা বিষয়। এখন এটা একটা বিষয়, কনসোলে ঢোকার সময় একটা পাসওয়ার্ড সেট করতে পারবো। আরেকটা করতে পারবো, যখন আমরা এই মোডে চলে আসি, আসার পরে যখন আমরা এনাবেল কথাটা লিখি, যখন আমরা এখানে এনাবেল কথাটা লিখে দেই, এনাবেল কথাটা লিখে দিলেই কিন্তু আমাদের সরাসরি হ্যাশ কন্ডিশনে চলে আসে, দ্যাট মিন্স প্রিভিলেজ মোডে চলে আসে। তার একটা হচ্ছে লাইন কনসোলে পাসওয়ার্ড সেট করলাম, সে কনসোল ক্যাবেল ইউজ করেই যখন কনসোল ক্যাবেলটা ব্যবহার করবো তখন তাকে আটকায় দিবে, ও এক ধাপে প্রোটেকশন। আর এক ধাপে প্রোটেকশন হতেছে যে যখন সে এন্টার প্রেস করবে, তারপর যখন এনাবল কথা লিখবে, এনাবল কথা লেখার সঙ্গে সঙ্গে তাকে এখানে আবার একটা পাসওয়ার্ড সেট করে দেব, সে আসলে আমাদের প্রিভিলেজ মোডে যেতে পারবে না। তোমার এখানেও একটা পাসওয়ার্ড সেট করব আমরা, আমরা 2 লেভেলে আমরা পাসওয়ার্ড সেট করব। সো আমরা তাহলে সেই কাজটা করি। আমরা যে কথা জানলাম যে যে কোনো কনফিগারেশন করতে গেলে আমাদের যেতে হবে গ্লোবাল কনফিগারেশন মোডে। আমরা অলরেডি গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসছি। এখন আমরা লিখবো এনাবেল। এনাবেল লেখার পরে আমরা বলবো পাসওয়ার্ড। তার মানে রাউটারকে বলছি যে কেউ যদি ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডে আসতে চায়, সে যদি এনাবেল কথাটা লেখে লেখে তুমি সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চাইবা। এখানে কি বলছে আমি আবার রিপিট করছি, যদি কোনো ইউজার মোড থেকে যদি প্রিভিলেজ মোডে আসা তো এনাবেল কথা লিখতে চায়, সে যদি লিখতে চায় তখন তুমি বলবো যে পাসওয়ার্ড দাও। সো আমরা সেই কথাটা বলি যে পাসওয়ার্ড পাসওয়ার্ড কি দেবো, 1 2 3 এরকম একটা পাসওয়ার্ড দিলাম, কিন্তু ইন্ডাস্ট্রিতে এরকম পাসওয়ার্ড দেওয়ার সুযোগ নাই। এরকম পাসওয়ার্ড দিলে আপনার ক্ষতি হয়ে যাবে, যে কোনো সময় পাসওয়ার্ড সে ক্র্যাক করতে পারে, অবশ্যই কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করতে হবে। এরপরে আমরা এন্টার দিলাম। এন্টার দিলে আমাদের এই পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। এখন যদি আমরা বের হয়ে যাই, দেখেন একটা একটা করে দেখি, এক্সিট দিয়ে দিলে হবে অথবা কিবোর্ডে কন্ট্রোল জেড প্রেস করলে হবে। আমরা আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার পর এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে কিন্তু দেখেন ইউজার মোডে চলে আসছি। আমার কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু লাইন কনসোলে কোনো পাসওয়ার্ড সেট করি, যদি কনসোলে ঢুকছি সে কিন্তু অলরেডি আমাকে রাউটারের মধ্যে নিয়ে গেছে, রাউটার আরটি চলে ঢাকা রাউটার আরটি চলে আসছে। তো আমি কিন্তু এখানে পাসওয়ার্ড সেট করিনি, আমার এখানেও পাসওয়ার্ড সেট করবো আমরা। যাই হোক, আমরা শুধু দিছিলাম এনাবল পাসওয়ার্ড, তাই না? আমি লিখি এনাবল, এরপর এন্টার দিলাম। দেখেন কি বলতেছে, পাসওয়ার্ড। যেহেতু আমি কিছুক্ষণ আগেই রাউটারকে বলছি যে কেউ যদি ইউজার মোড থেকে যদি প্রিভিউ আসতে চায়, যদি এনএম কথা লেখে তখন তাকে জিজ্ঞাসা করবো পাসওয়ার্ড। সো সে সেই কাজটাই করছে আর কি, সে পাসওয়ার্ড চাচ্ছে, তো আমরা পাসওয়ার্ড দিয়ে দেই 1 2 3। দেখেন হ্যাশ কন্ডিশনে আসছে, তার মানে এখন আমরা প্রিভিলেজ মোডে আছি, এখন আমরা প্রিভিলেজ মোডে আছি। সো এখন আমরা যদি বলি শো রানিং কনফিগারেশন, আমরা রাউটারকে বলতেছি তোমার রানিং কনফিগারেশন দেখাও। দেখেন আমাদের এখানে এই যে যে কনফিগারেশনটা করলাম, যে আগে হোস্ট নেম ছিল রাউটার, এখন হয়ে গেছে ঢাকা রাউটার, এবং তার এনাবল পাসওয়ার্ড 1 2 3 সেট হয়েছে, এই যে কনফিগারেশনটা হয়েছে সেটা কিন্তু প্লেন টেক্সটে দেখাচ্ছে, তাই না? তো প্লেন টেক্সটে পাসওয়ার্ড রাখাটা নিরাপদ না। তো সেক্ষেত্রে আমরা কি করব, রাউটারের যে কোনো পাসওয়ার্ডকে আমরা পাসওয়ার্ড এনক্রিপ্টেড করব। এনক্রিপ্টেড করার আগে আমরা আরেকটা পাসওয়ার্ড জেনে আসব। যেটা জানলাম যে এখানে দেখতে পাচ্ছিলাম যে এনাবল পাসওয়ার্ডটা দিলে সেটা একদম সরাসরি প্লেন টেক্সটে দেখায়, যেটা একদমই নিরাপদ না। তো এটাকে আমরা একটু কমপ্লেক্স টাইপের করে ফেলবো আর কি। এনাবল পাসওয়ার্ডের পাশাপাশি আমরা আরেকটা পাসওয়ার্ড সেট করব, সেটাকে বলে এনাবল সিক্রেট পাসওয়ার্ড, যেটা এনক্রিপ্টেড। সো আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে যাই, কারণ কনফিগারেশন করতে গেলে অবশ্যই গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। গেলাম, যাওয়ার পরে কি লিখবো, এনাবেল সিক্রেট। এনাবল সিক্রেট কথাটা লেখার পরে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, 4 5 6 এরকম একটা পাসওয়ার্ড দিলাম। এই পাসওয়ার্ডটা এনাবল পাসওয়ার্ড শেষে অনেক শক্তিশালী, সেটা কিরকম দেখবো আমরা। এন্টার দিলাম, এবার আমরা দিয়ে বের হয়ে যাই। এবার শো রানিং কনফিগারেশন দেখি। দেখেন এখানে যে পাসওয়ার্ডটা সেট করেছি এনাবল সিক্রেট পাসওয়ার্ডটা, দেখেন
আমরা দিছিলাম 5 6 4 5 6 পাসওয়ার্ড, তাই না? এখানে কি 4 5 5 আর 6 আছে? নাই। এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করে ফেলছি। এনক্রিপ্টেড কি? এনক্রিপশন হচ্ছে এমন একটা মেথড, এমন একটা প্রসেস যেখানে আপনার মূল ডেটাকে এনক্রিপ্টেড করে আপনার অন্য একটা ফরম্যাটে, আনরিডেবল একটা ফরম্যাটে আপনার সামনে শো করবে। যদি এই পাসওয়ার্ডটা যদি কোনো মানুষ, হিউম্যান দেখে, তার পক্ষে বোঝা সম্ভব না যে এখানে আপনি কি রাখছেন, এটা বোঝা সম্ভব না। সো এই জন্য পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করে রাখতে হয়। এনক্রিপ্টেড করে রাখলে কি হয়, যে এটা একজন হিউম্যান দেখলে সে পড়তে পারবে না। এই জন্য পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করতে হয়। সো কিন্তু আমাদের এনাবল পাসওয়ার্ডটা কিন্তু এনক্রিপ্টেড নাই। যদি আমরা এইটাকে চালাই দিই, দেখেন লেখা আছে নো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এটা কিন্তু বাই ডিফল্ট নো আছে। তার মানে আমার এই রাউটারে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশনটা করা নাই, তাই না? যদি আমরা এই কমান্ডটা চালাই দেই, তাহলে আমার এই পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হয়ে যাবে। আমার এই পাসওয়ার্ডটা এরকম একটা হিজিবিজি অবস্থা তৈরি হয়ে যাবে, একজন হিউম্যান দেখলে সে পড়তে পারবে না। আর একটা কথা বলে রাখি, এনাবল পাসওয়ার্ড আর এনাবল সিক্রেট পাসওয়ার্ডের মধ্যে যদি আমরা দুটেই রেখে দেই, আমাদের দুটো পাসওয়ার্ড দিয়ে রাউটারে কনফিগার করি, তাহলে বাই ডিফল্ট এইটাকে উইন হবে। তার মানে এখন যদি আমরা 1 2 3 পাসওয়ার্ড দিয়ে যদি আমরা ঢোকার চেষ্টা করি, রাউটারে ঢুকতে দিবে না। কারণ এনাবল পাসওয়ার্ডের চেয়ে এনাবল সিক্রেট পাসওয়ার্ডটা অনেক শক্তিশালী। এই জন্য এই পাসওয়ার্ডটা উইন হবে আর এই পাসওয়ার্ডটা ফেল করবে। যদি কোনো কারণে আমরা এই পাসওয়ার্ডটা মুছে দেই, তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। সো আমরা এখন কি করব, এই যে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দিয়ে দেব। দিলে কি হবে, আমাদের এই পাসওয়ার্ডটা আর হিউম্যান রিডেবল ফরম্যাটে থাকবে না। সো আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে যাই, গিয়ে কি লিখবো, সার্ভিস সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন লিখে এন্টার প্রেস করব। আমাদের কমান্ড দেওয়া শেষ। এখন যদি আমরা দেখি, ব্যাকে যাচ্ছি, আমরা জানি যে যে কোনো শো কমান্ডটা শুধুমাত্র প্রিভিলেজ মোডে খাটে, গ্লোবাল কনফিগারেশন মোডে নরমালি খাটে না। কিন্তু আগে যদি ডু লিখি তবে খাটে, নরমালি খাটে না। ডুটা পরে লিখবো আমরা, আমরা স্বাভাবিক ধারায় ফেরত আসি। সো আমরা লিখি শো রানিং কনফিগারেশন। দেখেন আমাদের এখানে যে এনাবল পাসওয়ার্ডটা ছিল, এখন কি 1 2 3 আছে? 1 2 3 পাসওয়ার্ডটা কিন্তু নাই। তার মানে এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করে ফেলেছে, এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করে ফেলেছে, দুটো পাসওয়ার্ডই এনক্রিপ্টেড। সো এখন আমরা যে কথাটা বললাম, যে পুরো পড়ার চেষ্টা করি যে এইটা উইন হয়, এটা উইন হয় দেখি আগে। আমরা এখান থেকে, আমরা রাউটার থেকে বের হয়ে যাই, একদমই বের হয়ে যাই। আমি এন্টার দিলাম, এনাবল লিখলাম, এনাবল লেখার পর এন্টার প্রেস করলাম, আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। আমরা এনাবল পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3, এন্টার প্রেস করি, দেখেন হচ্ছে না। আমি আবার দেই 1 2 3, হচ্ছে না। যদি আমরা 4 5 6 দেই তাহলে হবে। তার মানে আমি যে কথা বলেছিলাম যে এনাবল পাসওয়ার্ডটা ফেল করবে, এনাবল সিক্রেট পাসওয়ার্ডটা উইন করবে। তো এনাবল পাসওয়ার্ডটা কি, কোথায় ইউজ করলাম, এবং এনাবল সিক্রেট পাসওয়ার্ডটা কোথায় ইউজ করলাম, এটা কি আমরা স্পষ্ট হয়েছি? ইউজার মোডে আসলে রাউটারে আহামরি কিছু করা যায় না। যদি কেউ ইউজার মোডে ঢোকেও, সে আসলে আহামরি কিছু করতে পারবে না। সে শুধু একটা কনসোল কেবল লাগিয়ে সে তার আমার লগ গুলো দেখতে পারে, এর চেয়ে বেশি তার পক্ষে কিছু করা সম্ভব হবে না। কিন্তু সে যদি আরো একটু অ্যাডভান্স লেভেলে যেতে চায়, সে যদি প্রিভিলেজ মোডে যেতে চায়, যেটা বললাম প্রিভিলেজ হচ্ছে এই মোডটা হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড। এই মোডে যদি কেউ যায়, তাহলে সে সব করতে পারবে। যদি একজন ইউজার কোনোভাবে যদি প্রিভিলেজ মোডে চলে যায়, তাহলে সে সব করতে পারবে। তো এই জন্য এই মোডে যাওয়ার আগেই আমরা তাকে ধরে ফেলবো আর কি, তাকে এখানে আটকায় দেবো মিন্স এখানে আমরা এই মোড থেকে, যখন আমরা প্রিভিলেজ মোডে যাব, ইউজার মোডে প্রিভিলেজ মোডে যাব, তখন একটা পাসওয়ার্ড সেট করব, যে পাসওয়ার্ডকে বলে আমরা এনাবল পাসওয়ার্ড। আর এনাবল পাসওয়ার্ডটার আবার দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে হলো এনক্রিপ্টেড, এটা একটা প্লেন টেক্সট। তো আমরা দুটোই শিখেছি, প্লেন টেক্সটও শিখেছি, আমরা এনক্রিপ্টেড ফরম্যাটও শিখেছি। এনক্রিপ্টেড হলে সুবিধা হলো যে এটা প্লেন টেক্সট না, যে কেউ একজন হিউম্যান দেখে আসলে সে প্রপারলি রিড করতে পারবে না। তো এই হচ্ছে মূল বিষয়। আমি আবার দেখাচ্ছি, দেখতে থাকে, দেখেন যদি আমি এনাবল লিখি,
এনামেল লেখার পর এন্টার প্রেস করার পরে আমার পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে যদি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই তবেই আমি প্রিভিলেজ মোডে আসতে পারলাম, আর প্রিভিলেজ মোডে এসে আমি সব করতে পারবো। সো এখানে আমরা যদি দেখি শো শো রানিং কনফিগারেশন, তো এখানে আমরা যে কাজটা করেছি, আমরা দুইটা পাসওয়ার্ড সেট করেছি, এনাবল পাসওয়ার্ড আর এনাবল সিক্রেট পাসওয়ার্ড। এই যে এখানে আমরা কই যেন উপরের দিকে, এই যে এনাবল পাসওয়ার্ড সেট করেছি আর এনাবল সিক্রেট পাসওয়ার্ড সেট করেছি। এনাবল পাসওয়ার্ডটা প্লেন টেক্সটে দেখায় আর এনাবল সিক্রেট পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের এনক্রিপ্টেড আকারে দেখায়। তো এই হচ্ছে মূল বিষয়। আর এই এনাবল পাসওয়ার্ড দেওয়ার কমান্ডটা আমি আবার দিয়ে আমি গ্লোবাল কনফিগারেশন মোডে যাই, যাওয়ার পরে গেলাম, যাওয়ার পরে লিখবো এনাবল এনাবল পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা আবার সেট করি 1 2 3, পাসওয়ার্ড সেট করলাম। এই হচ্ছে এনাবল পাসওয়ার্ড সেট করার নিয়ম। আর এনাবল সিক্রেট পাসওয়ার্ড সেট করার এসিসি এনাবল সিক্রেট পাসওয়ার্ড সেট করার নিয়ম, লিখতে হবে এনাবল, তারপর লিখতে হবে সিক্রেট, তারপরে পাসওয়ার্ড। দুটি লেখার নিয়ম কিন্তু আলাদা। এটা হলো পাসওয়ার্ড, তারপরে আপনার যে পাসওয়ার্ড দিবেন সেইটা, আর সিক্রেট দেওয়ার নিয়ম হচ্ছে এনাবল তারপরে সিক্রেট, একটু ভিন্ন আছে। তারপরে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেই, পাসওয়ার্ড দিলাম 5 4 5 6। সো দুটেই দিলাম, দুটো দেওয়ার পরে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে যদি শো রানিং কনফিগারেশন দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাসওয়ার্ড গুলো সেট হয়ে যাবে। এই যে পাসওয়ার্ড গুলো সেট হয়ে গেছে। আর আরেকটা কমান্ড দিয়েছিলাম, এই যে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, যদি এই কমান্ডটা দেই, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন কমান্ডটা দেই, তাহলে পাসওয়ার্ড গুলো এনক্রিপ্টেড হয়ে যাবে। আবার যদি এই কমান্ডটা যদি আমি লিখি যে নো কনফিগার টার্মিনাল, দেখেন কনফিগার টার্মিনাল নো সার্ভিস পাসওয়ার্ড সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, যদি এই কমান্ডটা দেই, নো কথাটা দিয়ে দেই, তাহলে আমার আর কি বলে এনক্রিপশন আর থাকবে না, মানে প্লেন টেক্সট আকারেই এটা শো করবে। সো আমি এটাকে দিয়ে দেই নো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। আমি একটা পিছিয়ে যাই, যদি দেখি আমরা শো রানিং কনফিগারেশন, দেখেন কি ব্যাপার, আমি তো পাসওয়ার্ড মুছে দিলাম, এটা শো করলো কেন? এরকম থাকার কথা না, যাই হোক এটা শো করছে, অনেক সময় প্রবলেম থাকে। সো এখানে প্লেন টেক্সট আকারে শো করবে। তো এই হচ্ছে এনাবল পাসওয়ার্ড আর এনাবল সিক্রেট পাসওয়ার্ডের মধ্যে বেসিক তফাৎ। দুটি দুটি এনাবল পাসওয়ার্ড, সিক্রেটটা হচ্ছে বেশি মোর সিকিউর, আর এনাবলটা প্লেন টেক্সট আকারের জন্য এটা মোর সিকিউর না। কিন্তু আপনারা জেনে থাকবেন, এই যে দুটো পাসওয়ার্ড সেট করলাম না, এনাবল পাসওয়ার্ড এবং এনাবল পাসওয়ার্ড, এটা টাইপ আছে, টাইপ 5 এবং টাইপ 7। তো এই দুটো পাসওয়ার্ডকেও ব্রেক করা যায়। এই পাসওয়ার্ডটা কিছু অনলাইন টুলস দিয়ে আমি ব্রেক করতে পারবো। তো পাসওয়ার্ড সেট করার জন্য আরো কিছু অ্যাডভান্স ইয়েগুলো আছে, সেটা পরবর্তী বিষয়, শুধু থাকলে দেখাবো। এটা একদম মোস্ট বড় একটা বিষয়। যদি আমরা এই পাসওয়ার্ড যদি ব্রেক করতে চাই, ধরেন আমি কোনোভাবে আপনার রাউটারে ঢুকে গেছি, আমি হ্যাঁ, ঢুকে যাওয়ার পরে আমি পাসওয়ার্ড কপি করতে পেরেছি। কপি করার পরে যদি আমি এই যে এই কমান্ডটা যদি আমি এখান থেকে ইয়ে করি, টাইপ 7, এটা যদি ট্রাই করি, আমি টাইপ 7 এর পাসওয়ার্ডটা ব্রেক করতে পারবো। সরি, টাইপ 7 বলতে টাইপ 5, আমি পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর এখান থেকে ক্র্যাক পাসওয়ার্ড, ইনভ্যালিড এনক্রিপশন পাসওয়ার্ড, ইনভ্যালিড বলে এই সাইটে হচ্ছে, আরেকটা সাইট আছে, এই সাইটটা খুব ভালো কাজ করে। দেখেন খুব কত সহজে আমি পাসওয়ার্ডটা ব্রেক করে ফেললাম, দেখতে পেয়েছেন কত সহজে? আপনারা যে পাসওয়ার্ডটা সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দিয়ে যে কাজটা করেছেন, আমি কিন্তু সেই পাসওয়ার্ডটাকে ব্রেক করে দিলাম, মানে আমার 1 মিনিট সময়ও লাগে নাই।
যদি আমি এটা জেনে যাই তাহলে আপনার পাসওয়ার্ডটা আমি ব্রেক করতে পারি। ইভেন টাইপ 5 যে পাসওয়ার্ডটা আছে এটাকেও ব্রেক করা যায়। এই এনাবল সিক্রেট যে পাসওয়ার্ডটা আছে এটাকেও ব্রেক করা যায়। সো এটা ব্রেক করার জন্য এই সাইটটা মোটামুটি দেখছি ভালোই কাজ করে। আহ, এই যে এই ভদ্রটা খুব ভালো কাজ করে। এটা না, এটাতে করে কিনা আই ডোন্ট নো। অন্য সাইট দেখলাম ভালো কাজ, আমি এনক্রিপশন করতে পেরেছিলাম। না এটা হবে না, আর একটা সাইট ছিল টাইপ 7। এটা কি 7 না 4 টাইপ দেখতে হবে কোন টাইপের পাসওয়ার্ড আমি ব্রেক করছি। না আমাদের টাইপ 5 দিয়ে দেখতে হবে, টাইপ 5 না, টাইপ বলতে হবে কোন টাইপের পাসওয়ার্ডটা আমরা ইয়ে করতে চাচ্ছি। টাইপ 5। এগুলো আপনার অনলাইনে ঘাটাঘাটি করলে এরকম অনলাইন টুলসই পাবেন যেগুলোতে আপনাদের পাসওয়ার্ড গুলোকে সে ইয়ে করে দেবে, ডিক্রিপ্ট করে দেবে। তো যাই হোক এদিকে আমরা সময় নষ্ট না করি, এগুলো সবই করা যায়, এটা ঘাটাঘাটি করে দেখেন। টাইপ একটা টাইপ 5, একটা টাইপ 7 অনলাইনে ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আমি আর সময় নষ্ট করছি না, শুধুমাত্র আপনাদের বুঝাই দিলাম যে এগুলো ব্রেক করা যায়। তো এটা একটা বিষয় গেল। এরপরে যে প্রবলেমটা হচ্ছে যে কেটে দিই আমি, দেখেন আমি এখান থেকে কনসোল কেবল লাগিয়েছি, আমি কনসোল কেবল লাগিয়ে কিন্তু লাগিয়ে টার্মিনাল থেকে কিন্তু আমি সরাসরি রাউটার ঢুকতে পারছি, তাই না? সো এটা কিন্তু নিরাপদ না, এটা নিরাপদ না। আমি যদি প্রথম থেকে বের হয়ে যাই, এখন আমি বের হয়ে গেলাম, আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে কিন্তু ঢাকা মোডে চলে আসছিলাম, কোথায় আসতেছি আমি? ঢাকাতে আসছি, তাই না? ঢাকা রাউটার, দ্যাট মিনস আমি কিন্তু সরাসরি এখন রাউটারের মধ্যে অবস্থান করছি। একটা ক্যাবেল লাগিয়ে যদি আমি রাউটারের মধ্যে ঢুকতে পারি, এটা কিন্তু নিরাপদ না, এটা কোনোভাবেই নিরাপদ না। সো এখন আমরা কি করব, এই লাইন কনসোলে আমরা একটা পাসওয়ার্ড সেট করব। হ্যাঁ, তো আমরা কি করব, এনাবল পাসওয়ার্ড হচ্ছে আমাদের 5 4 6 কনফিগার টার্মিনাল, এখানে কি বলবো, লাইন লাইন কনসোল। আচ্ছা এটা দেওয়ার আগে কোথায় দিচ্ছি এটা আমার বুঝতে হবে আমাদের, না বুঝে আমরা কোনো কিছু কাজ করব না। শো রানিং কনফিগারেশন, নিচের দিকে পাবো, দেখেন এই যে লাইন কনসোল 0, এই লাইন কনসোল 0 বলতে বোঝাচ্ছে আপনার যে কেবল দ্বারা যে লাইন কনসোলে যে আপনি ঢুকবেন তার হচ্ছে 0, কারণ আমাদের পোর্টই হচ্ছে একটা। দ্যাট মিনস এই পোর্টের কথা বলছি, আমরা যদি রাউটারের এখানে ফিজিক্যালি দেখি, এই যে আমাদের কনসোল যে পোর্টটা আছে, এই কনসোল পোর্টে, এই পোর্টে একটা আমরা পাসওয়ার্ড সেট করব। হ্যাঁ, এই পাসওয়ার্ডটা সেট করলে কেউ যদি কনসোল ক্যাবেল লাগিয়ে আমার রাউটারে ঢোকার চেষ্টা করে, তবুও তাকে তাকে আটকাবে, তাকে বলবে যে এটা পাসওয়ার্ড দিয়ে তারপরে ভিতরে ঢোকেন। যদি অথেন্টিকেট পার্সন হয় তাহলে সে পাসওয়ার্ড দিতে পারবে, আর যদি কোনো হ্যাকার বা কোনো ক্ষতি করা কোনো ব্যক্তি এখানে আসে, সে পাসওয়ার্ড দিতে পারবে না, সে ঢুকতে পারবে না। সুতরাং তার কনসোল কেবল লাগানো আর না লাগানো দুটোই সমান। সো আমরা এই কাজটা করব, দ্যাট মিনস আমরা এই পোর্টে, লাইন কনসোল এই পোর্টে একটা পাসওয়ার্ড সেট করব, যেন একটা কেবল ইউজ করে, কনসোল কেবল ইউজ করে আমার রাউটারে যেন প্রবেশ না করতে পারে। সো আমরা তাহলে কি করব, আমরা লাইন কনসোলে ঢুকবো। ঢোকার জন্য অবশ্যই গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে, কনফিগার টার্মিনাল, লিখতে হবে লাইন কনসোল 0 দিলাম। লাইন কনসোলে দেওয়ার পরে এই লাইন কনসোল যে কথাটা বললাম, হ্যাঁ, এটা একটা তো একটা কনসোল, এই কনসোলে কি কি কাজ করা যায় যদি তার একটা হেল্প চাই। ধরেন লাইন কনসোলে পাসওয়ার্ড দেওয়ার কথা আমি ভুলে গেছি, আমি মনে নাই, আমি তো মানুষ তাই না, আমি ভুল করতেই পারি। সো এখন আমি ভুলে গেছি কি এখানে কি করতে হবে না করতে, আমার কোনো কিছু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যদি আমি একবার দেখে নিতে পারি তাহলে কিন্তু পারবো, তাহলে আমি প্রবলেমটা সলভ করতে পারবো। তো তারও একটা ব্যবস্থা
সিসকো আমাদের করে দিছে। সিসকো বলতেছে যে তুমি শুধুমাত্র কোশ্চেন মার্ক দিবা। কোশ্চেন মার্ক দেওয়া মানে হেল্প চাওয়া। আমি কি করলাম, শিফট ধরে কোশ্চেন মার্কে ক্লিক করলাম, হট চিহ্ন, যেটা হট চিহ্ন আর কি। তো এখানে ক্লিক করে দেখেন আমরা এই লাইন কনসোল এতগুলো কাজ করতে পারবো, এতগুলো কমান্ড চালাতে পারবো। এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ অনেকগুলোই জানবো, সেগুলো অনেক বড় বিষয়। তো আমরা এখান থেকে দুইটা কমান্ড দিব। এক নম্বর যে সেট পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড সেট করব, এর জন্য কমান্ড হচ্ছে পাসওয়ার্ড, আর একটা হচ্ছে লগ ইন। যদি আমরা সেট পাসওয়ার্ডটা দেই তাহলে কি করা হচ্ছে, সেট পাসওয়ার্ডের অর্থ হচ্ছে যে সেটে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড সেট হবে। যদি আমরা লগ ইন কমান্ডটা দেই তাহলে কি হবে, যদি লগ ইন কথাটা বলি তাহলে কি হবে, মডিফাই ম্যানেজ লগ ইন ফ্যাসিলিটি। হ্যাঁ, যদি আমরা লগ ইন কথাটা বলি, ও সরি ভুল বলছি, লগ ইন কথা বলতে, লগ ইন করলে এনাবেল পাসওয়ার্ড চেকিং। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এখানে যে পাসওয়ার্ডটা সেট করেছি, সে এই পাসওয়ার্ডটা চেক করবে। তার মানে পাসওয়ার্ড দিলে পরে পাসওয়ার্ড কমান্ড দেওয়ার অর্থ পাসওয়ার্ড সেট করা, আর লগ ইন কমান্ড দেওয়ার অর্থ হচ্ছে সে পাসওয়ার্ডটা চেক করবে, যে পাসওয়ার্ডটা আমরা দিলাম সে সেটা চেক করবে। সো আমরা এই দুটো কমান্ড চালাবো। কি লিখবো, লিখবো পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা কি দেব, ধরেন 789, এই পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে কি বলতে হবে, অবশ্যই আমাদের লগ ইন কমান্ডটা দিতে হবে। লগ ইন কমান্ডটা দিলে এই পাসওয়ার্ডটা চেক করবে, পাসওয়ার্ড চেক করতে বলবে আমার রাউটারটা, সে নিজের সে পাসওয়ার্ড চেক করার কথাটা বলবে, আদারওয়াইজ কিন্তু পাসওয়ার্ড চেক করবে না। এই জন্য আমরা লগ ইন কথাটা বলে দেবো, লগ ইন কথাটা বলে দেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসলাম, একদমই বের হয়ে যাব আমরা, যেহেতু আমরা একটা কনসোল কেবল লাগিয়ে দেব। দেখেন আমি একবারে কেটে দেই, আমি এখান থেকে কম্পিউটারে গেলাম, একটা কনসোল কেবল লাগালাম, লাগানোর পরে টার্মিনালে গেলাম, টার্মিনালে যাওয়ার পর ওকে দিলাম। দেখেন প্রথমেই বলছে ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন। আমার কিন্তু এর আগে যে কাজগুলো করেছি তখন কি আমার এটা চেয়েছিল, সরাসরি আমাদের কিন্তু সরাসরি এরকম ভাবে রাউটারে নিয়ে গেছিল, দেখেন এন্টার রাউটার, তাই না? কিন্তু এখন কিন্তু সে সেটা বলতেছে না, সে বলতেছে যে যদি ঢুকতে চাও কনসোল কেবল দিয়ে তাহলে পাসওয়ার্ড দাও। সো আমরা পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড ছিল কি 789, তারপর এন্টার। দেখেন এখন আমার ঢাকা রাউটার বলছে, তার মানে এখানে এক ধরনের প্রোটেকশন দিলাম। সেকেন্ড প্রোটেকশন হচ্ছে এনাবেল, এনাবেল লেখার পর যে পাসওয়ার্ড ইন্টারফেস করে আমাকে আবার পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা ছিল হলো কনসোলের জন্য, আর এই পাসওয়ার্ডটা হচ্ছে আমার প্রিভিলেজের জন্য। প্রিভিলেজের জন্য এনাবল সিক্রেট পাসওয়ার্ড ছিল আমাদের 456, এন্টার। এখন দেখেন আমরা চলে আসছি, মানে একদম শো রানিং কনফিগারেশন। তাহলে আমরা এখানে কয়েক ধরনের পাসওয়ার্ড সেট করলাম, বিভিন্ন অ্যাঙ্গেলে পাসওয়ার্ড সেট করেছি। আবার এখানে আমরা ব্যানার সেট করতে পারি। ব্যানার কি, ধরেন একজন ভদ্রলোক সে এখান থেকে একটা ক্যাবেল লাগিয়েছে, ক্যাবেল লাগিয়ে সে ঢুকতে চায়, পাসওয়ার্ড চেক কর আগে তাকে একটা মেসেজ দিবে যে ভাই যে তুমি তো এটা ইউজ করতেছো, এটা আমরা অবজারভেশন করছি। তো এটাকে বলা হয় ব্যানার এমওটিটি, মেসেজ অফ দ্য ডে। তার মানে একজন কনসোল কেবল লাগানোর সঙ্গে সঙ্গে রাউটারে ঢোকার আগেই তার কাছে একটা মেসেজ যাবে যে এই রাউটারটা আমরা এটাকে ম্যানেজ করতেছি, এরকম একটা কিছু আমরা সেট করতে পারি, এটাকে বলে মেসেজ অফ দ্য ডে। সো আমরা সেটা দিব আর কি। ওকে, আমরা তা এটা দেওয়ার জন্য আমরা কোথায় যাব, অবশ্যই যে কোনো কনফিগারেশন করতে গেলে কনফিগার টার্মিনাল, গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। এই মোডে গিয়ে বলবো ব্যানার, এমওটিডি, মেসেজ অফ দ্য ডে দেওয়ার পরে এখানে কোড দিয়ে আমরা লিখবো, কি লিখবো, আমরা বলতে পারি যে ভাই অ্যাক্সেস করে না, বা মানে বলতে পারি, মানে বলে না অ্যাক্সেস প্রহিবিটেড, এরকম কিছু বলতে পারেন, বা অ্যাক্সেস ডিনাইড, মানে যে মেসেজটা আপনি ওই ব্যক্তিকে দিতে চান, যে অথেন্টিকেট পার্সন সাথে ঢুকতে চায়, যদি কেউ এটা ঢোকার চেষ্টা করে তাকে একটা মেসেজ দিতে চান, সেটা আপনার মতো করে লিখলেন। আমরা বললাম অ্যাক্সেস ডিনাইড বা সামথিং কিছু লিখলাম, এরকম কিছু লিখলাম, লেখার পরে আমরা
এটা বন্ধ করে দেবো, এন্টার প্রেস করলাম। লেখার পরে যদি এখান থেকে বের হয়ে যাই, আমরা একদম বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে যদি এন্টার প্রেস করি, এটা দেখেন চলে আসছে। দেখেন আমরা যেটা বললাম যে যদি কোনো ভদ্রলোক ঢুকতে চায় তাহলে প্রথমেই তাকে একটা মেসেজ দিবে যে ভাই এটা আমরা অবজারভেশন করছি, এটা ঢোকা যাবে না। এখানে আপনার মতো করে একটা মেসেজ লিখবেন যে এক্সেস ডিনাইড বা এক্সেস ডিনাইড বাই অ্যাডমিনিস্ট্রেটর, যে মেসেজটা আপনি দিতেছেন আর কি। সো এইরকম মেসেজ আপনি দিবেন। দেওয়ার পরে সে এটা প্রথমে দেখবে, তারপরে আবার লাইন কনসোলে ঢোকার জন্য তাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তাকে লাইন কনসোল পাসওয়ার্ড দিতে হবে। তারপরে সে যদি দিতে চায় এনাবল দিতে হবে, এনাবল সিক্রেট পাসওয়ার্ড দিতে হবে। তাকে কিন্তু আমি 2 ধাপে তাকে আমি অথেন্টিকেট করলাম। একজন ব্যক্তি চাইলে আমার রাউটারে ঢুকতে পারবে না। সো এটা হচ্ছে আমরা এখন পর্যন্ত রাউটারটা কনফিগারেশন করেছি সেই কাজগুলো। এখন এই কনফিগারেশন ফাইলগুলো কিন্তু আমার র্যামে রয়ে গেছে। আমি এখন পর্যন্ত আমাদের সেকেন্ডারি স্টোরেজে অর্থাৎ এনভি র্যামে কিন্তু সেভ করিনি। এনভি র্যামে সেভ করার জন্য যে কমান্ডটা ইউজ করা হয় সেটাকে বলা হয় কপি স্টার্ট রানিং কনফিগারেশন। রানিং কনফিগারেশন, তারপরে স্টার্ট আপ কনফিগারেশন। এই কমান্ডটা আমি দেওয়ার আগে আপনাদের সাথে আরেকটু শেয়ার করে নেই। এই কনফিগারেশন ফাইলটা হচ্ছে আমার র্যামের কনফিগারেশন ফাইল। হ্যাঁ, আর একজন কমেন্টে ওই যে ব্যানারের কথাটা আরেকবার একটু বলতেছে। আচ্ছা আমি বলবো, এটা শেষ করে নেই। আমি তো দেখতে পাই না, এই জন্য স্ক্রিন শেয়ার করছি তো। সো কপি মিনস সেভ, এটা সেভ করে একটা কমান্ড। আমি বলছি রানিং কনফিগারেশন, এই ফাইলটা হচ্ছে আমার র্যামে আছে। কারণ আমার প্রসেসর, আমি যে প্রসেসগুলো চালাইছি, যে কাজগুলো করেছি সব প্রসেস করে এগুলো আমার র্যামে ধরে রাখছে। হ্যাঁ, যদি এখন কম্পিউটারটা বন্ধ হয়ে যায় তাহলে আমার ফুল কনফিগারেশনটা মুছে যাবে, বিকজ আমি সেভ দেই নেই। আমি যে মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইল সারাদিন কাজ করলাম, সেভ দিলাম না, কারেন্ট চলে গেল, বন্ধ হয়ে গেল, আমার আর সেই ফাইলটা আমি পাচ্ছি না। সো এখানেও বিষয়টা এরকম। তো এই যে ফাইলটা স্টার্ট আপ কনফিগারেশন, এই ফাইলটা আছে আমার এনভি র্যামে। সো আমি বলতেছি যে কপি করো রানিং কনফিগারেশন থেকে স্টার্ট আপ কনফিগারেশন, মানে র্যাম থেকে আমাদের এনভি র্যামে সেভ করো। এরপরে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে ডেস্টিনেশন ফাইল স্টার্ট আপ ফাইল কিনা আমাকে জিজ্ঞাসা করতেছে। আমি যে সেভ করবো সেটা কি স্টার্ট আপ ফাইলে সেভ করবো কিনা আমাকে জিজ্ঞাসা করছে। আমি বলছি হ্যাঁ, সেক্ষেত্রে আমি এন্টার প্রেস করব। কি বলতেছে? বিল্ডিং কনফিগারেশন ওকে। দ্যাট মিনস আমাদের এই রাউটারটা কনফিগারেশনটা হয়ে গেছে এবং সেভ হয়ে গেছে। এখন যদি কোনো কারণে এই রাউটারটা আমরা পাওয়ার অফও করে দেই, আমি সব পেয়ে যাব। আমি সেটা চেক করব। আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি রাউটারটা বন্ধ করে দেবো, পাওয়ার বন্ধ করে দেব। আমি সরাসরি পাওয়ারটা বন্ধ করে দিলাম। বন্ধ, এই যে পাওয়ার বাটন দেখেন, এখানে পাওয়ার বাটন আছে। আমি পাওয়ারটা অন করলাম। অন করে আমি এখান থেকে ঢোকার চেষ্টা করব কনসোল কেবল দিয়ে। এখানে বারবার না গিয়ে আমরা এখান থেকে কনসোল দিছি আমাদের কাজ করার জন্য, এখান থেকে করি। সো দেখেন আমাদের রাউটারটা কিন্তু অলরেডি চলে আসছে। কিন্তু ওই যে প্রথম যখন রাউটারে ঢুকছিলাম তখন কিন্তু আমাদের ডায়ালগস বক্স দিছিল যে ইনিশিয়াল কনফিগারেশন করবেন কিনা, ইয়েস আর নো। এখন কিন্তু ইয়েস আর নো কিছু বলে নাই, কারণ আমার এনভিডিয়ামে অলরেডি কনফিগারেশনটা আছে। এই জন্য বলতে স্টার্ট প্রেস এন্টার টু গেট স্টার্ট দিলাম। তারপরে মেসেজ অবজার্ভ দিয়ে যেটা চলে আসছে এখানে। তারপরে লাইন কনসোলের পাসওয়ার্ড চাচ্ছে 789 দিলাম। এরপরে আমি এনাবল পাসওয়ার্ড এনাবল লিখলাম, তারপর এনাবল পাসওয়ার্ডটা দিলাম, দ্যাট মিন্স সিক্রেট পাসওয়ার্ডটা দিলাম। তারপরে শো রানিং কনফিগারেশন। দেখেন আমি যা যা কনফিগারেশন করেছিলাম আমাদের সবগুলোই কিন্তু আছে। আমি যে সকল কাজ করেছি সবগুলোই কিন্তু আছে। প্রথম থেকে দেখি যে আমার হোস্ট নেম ঢাকা রাউটার, এনাবল পাসওয়ার্ড, সিক্রেট পাসওয়ার্ড, হ্যাঁ। তারপর নিচের দিকে লাইন কনসোল, দেখেন এই যে লাইন কনসোলে যে পাসওয়ার্ড সেট করেছি সেই পাসওয়ার্ডটা রয়ে গেছে। হ্যাঁ,
আমাদের সবগুলো চলে আসে। মেসেজ অফ দ্য ডে পাবো, মেসেজ অফ দ্য ডে উপরের দিকে এই যে এমোটিভ দেখেন, মেসেজ অফ দ্য ডে, আমি এটাও পেয়ে গেছি আর কি। আমরা কি এইটুকুকে বুঝতে পেরেছি? আচ্ছা, ব্যানার নিয়ে একজন জানতে চেয়েছে, ব্যানারটা কি? ব্যানার হচ্ছে কিছুই না, একটা মেসেজ। যে মেসেজটা ধরেন একজন ভদ্রলোক আমার রাউটারে ঢুকতে চায়, তার কাছে আমরা একটা মেসেজ দেব, সে ঢোকার আগেই একটা মেসেজ দেব যে ভাই এই রাউটারে ঢোকা যাবে না, এই রাউটারটা আমরা এটা নিয়ন্ত্রণ করছি। তার মানে একটা মেসেজ আর কি। সো আমরা মেসেজ অফ দ্য ডে কিভাবে দেব, সেটা দেওয়ার নিয়ম হচ্ছে, মেসেজ দেওয়ার নিয়ম হচ্ছে যেতে হবে কনফিগারেশন, টার্মিনালে যাব, যাওয়ার পরে লিখবো ব্যানার এমওটিডি, তারপরে কোড দিয়ে কোটেশন দিয়ে আমি যে মেসেজ দেখাতে চাই বললাম যে এক্সেস ডি ডিনাইড বাই ধরেন অ্যাডমিন, বা যেরকম আপনি লিখবেন একটা মেসেজ, আপনি ইউজার কাছে ওনাকে বলবেন যে একটা মেসেজ আমার কাছে ইয়ে কাছে যাবে, একটা মেসেজ ইউজারের কাছে যাবে, দ্যাট মিনস হ্যাকারের কাছে যাবে, যে সে যখন ঢুকতে চাইবে তখন তার ওখানে একটা মেসেজ শো করবে, এইটা আর কি। সো এটাকে, এটা কোড দিয়ে বন্ধ করে দেই, কোটেশন দিয়ে, এই আর কি। এন্টার দিলে এটা সেভ হয়ে যাবে। এটা কিছুই না, জাস্ট একটা মেসেজ, এক্সেস ডিনাইড বা এক্সেস বাই প্রহিবিটেড ইউজার অ্যাডমিন, একটা মেসেজ ইউজারের কাছে দিবেন যে ভদ্রলোক আপনার রাউটারে অ্যাক্সেস করতে চাইবে, আর কিছুই না। দ্যাটস ইট। আহ এখন বলেন কেউ কোথায় বুঝলেন কিনা, যদি বোঝেন তাহলে আরো কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, না হলে আমরা শেষ করব। আজকে মোটামুটি ভালোই পড়াশোনা করেছি আমরা। বলেন আর কি কিছু বলতে চান? কেউ না বুঝতে পারলে জিজ্ঞাসা করতে পারেন, যেটা আমি বুঝি নেই।